প্রশ্ন দেখা যাচ্ছে? না। এবার স্ক্রিন দেখা যাচ্ছে নাকি সেটা একটু কনফার্ম হওয়ার জন্য। স্ক্রিন দেখা যাচ্ছে, হ্যাঁ, কোশ্চেন দেখা যাচ্ছে। ওকে, তো আমরা স্টার্ট করতেছি। আজকে হচ্ছে কার্ডিওলজি পাস টেস্ট সলভ, সাথে আমার প্ল্যান হচ্ছে আমরা নোটস থেকে 4 থেকে 5টা টপিক হচ্ছে যে আমরা আলোচনা করব আজকে। ঠিক আছে, তো আমাদের যে প্রথম প্রশ্নটা, আমি সবসময় যেটা বলি নিচ থেকে শুরু করার জন্য, which one of the following would be considered a urgent indication for surgical intervention after 12 days of antibiotic therapy? অ্যান্সার অপশনের মধ্যে আছে PR interval increasing, systolic murmur after 10 days of antibiotic, persistent fever 48 hours after starting treatment, ESR raised, mobile vegetation more than 55 centimeter 15 millimeter in size. সো এখান থেকে বোঝা যাচ্ছে এটা কোন দিকে যাচ্ছে। এই অপশন দেখে কেউ বলতে পারবেন কোনটা হতে পারে অ্যান্টিবায়োটিক আমরা থেরাপি দিব, মানে সার্জিক্যাল ইন্টারভেনশন করবো যে আমরা? Increase PR interval. ইনক্রিজ পিআর ইন্টারভাল, ভেরি গুড। ইনক্রিজ পিআর ইন্টারভাল, ইনক্রিজ পিআর ইন্টারভাল বলতে কি বোঝানো হয়? Aortic root এ access হচ্ছে। অ্যাওরটিক রুটে অ্যাবসেস হচ্ছে, ভেরি গুড। সো আমাদের প্রথম জিনিসটা মাথায় রাখতে হবে যে আমরা যে কোনো সার্জিক্যাল ইন্টারভেনশনের ক্ষেত্রে, যে কোনো হচ্ছে, আচ্ছা, যে কোনো সার্জিক্যাল ইন্টারভেনশনের ক্ষেত্রে আমরা যখন মেডিকেল থেরাপি কাজ না করবে, তখন হচ্ছে যে আমরা ফার্স্টে আমরা চিন্তা করবো এটা সার্জিক্যাল ম্যানেজমেন্টের দিকে যাবে। 1 নাম্বার পয়েন্ট। 2 নাম্বার পয়েন্ট হচ্ছে যে আমাদের এখানে যে পয়েন্টটা ভাইয়া বলছেন, এক্সাক্ট অ্যান্সার, যে ইনক্রিজিং পিআর ইন্টারভাল ইন কেস অফ ইনফেক্টিভ এন্ডোকার্ডাইটিস। আমরা যদি দেখি যে পেশেন্টের মেডিকেল থেরাপি দেওয়া হয়েছে, কাজ করতেছে না, তখন সার্জিক্যাল ইন্টারভেনশনের দিকে যাব। তারপর হচ্ছে এরকম ইনক্রিজ পিআর ইন্টারভাল দিয়ে দিতে পারে ইসিজি তে, সেটা হচ্ছে অ্যার্টিক রুট অ্যাবসেস এর কথা বলবে। মাইট্রাল রিগাজিটেশন অথবা অ্যার্টিক রিগাজিটেশন, সাথে হচ্ছে হার্ট ফেলিওর থাকতে পারে, সেপ্টাল পারফোরেশন থাকতে পারে, তারপরে হচ্ছে আপনার ভালভুলার অবস্ট্রাকশন থাকতে পারে। দিজ আর দ্য ইন্ডিকেশন ফর সার্জারি ইন কেস অফ হচ্ছে আপনার ইনফেক্টিভ এন্ডোকার্ডাইটিস। ওকে, সো এটা হচ্ছে মেইনলি ইনফেক্টিভ এন্ডোকার্ডাইটিস এর একটা সিনারিও, যেখানে হচ্ছে স্ট্রেপ্টোকক্কাস ভিরিডেন্স এর কথা বলছে, এন্ড সাথে স্প্লিন্টার হেমোরেজ মারমারের কথা বলছে, মাইট্রাল রিগাজিটেশনের সাথে এটা কনসিস্টেন্ট থাকে। পিআর ইন্টারভাল বলতেছে ইসিজি তে, এমআর এর কথা বলছে ইকোতে ভেজিটেশন। ঠিক আছে, সো ইনক্রিজ পিআর ইন্টারভাল যেটা হচ্ছে অ্যাওরটিক রুট অ্যাবসেস এর কথা ইন্ডিকেট করবে। এন্ডোকার্ডিয়াক ইনফেকশন মানে অ্যাবসেস এর কথা মাথায় রাখতে হবে আমাদেরকে। ঠিক আছে, এছাড়া এমআর অথবা এআর সেপ্টাল পারফোরেশন, ভালভুলার অবস্ট্রাকশন, মেডিকেল থেরাপি যদি কাজ না করে তখন আমরা দিব। আচ্ছা, নেক্সটে আমরা যাচ্ছি। Which one of the following is the change of ECG you are most likely to see? T wave inversion, ST depression, ST elevation, T wave flattening, long QT interval. 32-year-old male arrives at the emergency department. He has suffered from a non-productive cough for the past days or so. He has been little under the weather. He attends on his occasion because of severe substernal chest pain that is aggravated by cough, inspiration, and lying flat. কি বলছে এই সিনারিওটা বলেন তো একটু? এইটুক থেকে এইটুক পর্যন্ত কি বোঝানো হচ্ছে?
Pleurisy. ভেরি গুড। একটা প্রোড্রোমাল ইলনেসের পরে প্লুরেসি ডেভেলপ করছে, যেটা হচ্ছে কিছু পজিশনাল চেঞ্জের মধ্যে আপনার এটা হচ্ছে জিনিসটা বাড়তেছে, ঠিক আছে। মানুষকে বলি সরি, এক সেকেন্ড। আচ্ছা, সো এটা গেল। ইমার্জেন্সি ডিপার্টমেন্টে আপনি তাকে এক্সামিনেশন করলেন। hands forward and clutching his chest, temperature raised, complaints of bitterly of pain, blood pressure এত, পালস এত রেগুলার, পেরিকার্ডিয়াল রাপ পাইছি, ঠিক আছে। সো সাসপেক্টেড ডায়াগনোসিস কি হবে এখানে? Pericarditis. ভেরি গুড, অ্যাকিউট পেরিকার্ডাইটিস। অ্যাকিউট পেরিকার্ডাইটিস, ঠিক আছে। অ্যাকিউট পেরিকার্ডাইটিস এর পেশেন্টের ক্ষেত্রে এক আলাদা একটা রিস্ক ফ্যাক্টর থাকে। তারপর হচ্ছে যে পেশেন্ট হচ্ছে বিভিন্ন পজিশনে বা বিভিন্ন সিচুয়েশনে তার হচ্ছে যে পেইনটা এগ্রাভেট করে, ঠিক আছে। সাথে পেরিকার্ডিয়াল রাপ থাকা মানে এটা সাসপেক্ট করা যায় এটা অ্যাকিউট পেরিকার্ডাইটিসের দিকে যাচ্ছে। সো অ্যাকিউট পেরিকার্ডাইটিস যেহেতু যাচ্ছে, এখানে হচ্ছে যে আপনার অ্যানসারটা কি হবে? ইসিজিতে আপনি কি ফাইন্ডিং পাবেন? ইসিজির ফাইন্ডিংটা ST elevation. এসটি এলিভেশন। কি ধরনের এসটি এলিভেশন হবে? কনকেভ অথবা কনভেক্স? Concave. কনকেভ। আচ্ছা, ঠিক আছে, ভেরি গুড ভাইয়া। কনকেভ এসটি এলিভেশন, ঠিক আছে। তার মানে কি এমনটাই, ওকে। আচ্ছা, আর একটা কথা বলেন, এখানে যদি অ্যাকিউট পেরিকার্ডাইটিস এর ক্ষেত্রে আপনাকে যদি বলা হয়তো কোন ইসিজি ফাইন্ডিং মোস্ট স্পেসিফিক, তখন কোনটা বলতেন? Tear depression. পিয়ার ডিপ্রেশন, ভেরি গুড। ওকে, ভেরি গুড। আচ্ছা, এখন একটু আমি জাস্ট চারটা স্টেজের কথা বলবো। চারটা স্টেজের কথা বলবো অ্যাকিউট পেরিকার্ডাইটিস এর ক্ষেত্রে। এক নাম্বার পয়েন্ট হচ্ছে যে আপনার ইনিশিয়াল স্টেজ, যেটা স্টেজ 1, সেখানে হচ্ছে যে আপনার ডিফিউজ এসটি এলিভেশন হবে, এবং আপনি হচ্ছে পিয়ার সেগমেন্ট ডিপ্রেশনটা এই ইনিশিয়াল স্টেজে পাবেন। কনকেভ প্যাটার্নে হবে, কনকেভ প্যাটার্ন মানে ভালো বোঝায়, ঠিক আছে। সেকেন্ড স্টেজে আপনি যেটা 1 উইকের ক্ষেত্রে, সেখানে হচ্ছে যে এসটি সেগমেন্ট নর্মালাইজেশন হয়ে যাবে, ঠিক আছে। থার্ড স্টেজ যেটা যেটা 1 থেকে 2 সপ্তাহের মধ্যে, সেখানে হচ্ছে যে আপনি ইনভার্টেড টিওএ পাবেন সকল লিডে, সকল লিডে। অ্যান্ড আফটার উইকস টু মান্থস এর মধ্যে, যেটা স্টেজ 4, সেখানে ইসিজি চেঞ্জ গুলা নর্মাল হয়ে আসবে, ইসিজি চেঞ্জ নর্মাল হয়ে আসবে। সো অ্যাকিউট পেরিকার্ডাইটিস এর ক্ষেত্রে ইসিজি চেঞ্জটা খুব বেশি ইম্পর্টেন্ট। সো আমরা ওয়াইড স্প্রেড স্যাডেল শেপ এসটি এলিভেশন পাবো, ঠিক আছে। বাকি হচ্ছে এসটি সেগমেন্ট নরমালাইজেশন হবে 1 উইক পরে, যেটা সেকেন্ড স্টেজ। থার্ড স্টেজে হচ্ছে টি ওয়েভ এর কথা চলে আসবে, ঠিক আছে। এখানে আমরা মেইনলি এনএসএআইডি দিই মেইন ম্যানেজমেন্ট ট্রিটমেন্ট হিসেবে। আর একটা কি দিতে পারি? আরো 2টা ড্রাগ আছে এখানে, বলতে পারবেন কেউ অ্যাকিউট পেরিকার্ডিটিস এর ক্ষেত্রে? Colchicine. আর একটা ওটাতে endomethacin দেয়। এন্ডোমেথাসিন, কোলচিচিন, তারপরে হচ্ছে এখানে এনএসআইডি, এগুলোর কথাই লেখা আছে, ঠিক আছে। আচ্ছা, আমরা নেক্সট প্রশ্নে আসি। এটার অ্যান্সার বলেন আপনারা, এটা অনেকবার পড়ছেন, এটা অনেকবার পড়ানো হয়েছে, এটার অ্যান্সার কি হবে?
HOCM, HOCM, তাহলে হচ্ছে যে আপনি কি করবেন এখানে ট্রিটমেন্ট অপশন হিসেবে? ICD, ICD, ভেরি গুড। আচ্ছা, which one of the following is associated with worst prognosis in HOCM? এটাও পড়ানো হয়েছে, অ্যান্সার দেন। উপরে যাওয়ার দরকার নেই, এখান থেকে অ্যান্সার দিতে পারবেন। septal wall thickness, Septal wall thickness greater than 3 সেন্টিমিটার, ঠিক আছে? Septal wall thickness more than 3 সেন্টিমিটার। রিপিট কোশ্চেন আসতেছে অনেক, রিপিট কোশ্চেন গুলো আপনারা অ্যান্সার দিবেন সুন্দরভাবে। Which one of the following is the most appropriate next step? Trial of salbutamol, Doppler echo, CT pulmonary angiogram, right heart catheterization, bilateral venogram. ওকে, আমরা ডি ডাইমার ঠিক আছে, পিক এক্সপায়ারি ফর 505, থাইরয়েড, ক্রিয়েটিনিন, পটাশিয়াম, কোনো অ্যাবনর্মালিটি দেখতেছি না। 31-year-old female presents to clinic with increasing shortness of breath on exercise 6 months after the birth of her first child. She feels tired continually and even came close to passing out when she ran for a bus recently. No history of note. Medication এর মধ্যে combined OCP আছে। এক্সামিনেশনে ব্লাড প্রেশার 148/81, পালস রেগুলার টেগুলার, সিস্টোলিক মারমার পাওয়া গেছে, অস্কালটেশন অফ দ্য হার্ট বাট চেস্ট ইজ ক্লিয়ার, BMI 23। এখানে মোটামুটি সবই ক্লিয়ার আছে। সাসপেক্টেড ডায়াগনোসিস কি এখানে? hypertension, কি কিসের হাইপারটেনশন? pulmonary hypertension, পালমোনারি হাইপারটেনশন, ভেরি গুড। কেন বললেন পালমোনারি হাইপারটেনশন? gradual increase গ্র্যাজুয়াল, of shortness of breath. ভেরি গুড। Gradual. গ্র্যাজুয়াল ইনক্রিজ ইন শর্টনেস অফ ব্রেথ, ভেরি গুড। হাইপারটেনশন, পালমোনারি হাইপারটেনশন হচ্ছে দুইটা ভাগ থাকে। সেকেন্ডারি যেটা, সেটার মধ্যে 5টা টাইপ আছে। 5টা টাইপের মধ্যে একটা টাইপের মধ্যে হচ্ছে যে আপনারা দেখবেন যে ওটিপি একটা রিস্ক ফ্যাক্টর হিসেবে কাজ করে, এবং 5টা টাইপ খুব সুন্দরভাবে আপনি রেকগনাইজ করতে পারবেন। রাইট হার্ট ফেলিওরের কারণে একটা হতে পারে, লেফট হার্টের কারণে একটা হতে পারে, পালমোনারির কারণে একটা হতে পারে, ঠিক আছে, মিসেলিনিয়াস একটা হতে পারে। সো এরকম ভাবে পালমোনারি হাইপারটেনশনটা ভাগ করা। এবং ভাইয়া যেটা বলছেন এক্স্যাক্টলি ওইটাই, যে শর্টনেস অফ ব্রেথ অন এক্সারসাইজ, ঠিক আছে, এক্সারশনাল ডিসনিয়া যেটাকে বলা হয়, এই জিনিসটা হচ্ছে আপনার পালমোনারি হাইপারটেনশনের ক্ষেত্রে ইনিশিয়াল বা আর্লিয়েস্ট সিমটম। এন্ড পেশেন্ট হচ্ছে ফিমেল, ফার্স্ট প্রেজেন্টেশন হিসেবে এটা প্রেজেন্ট করছে ওনার ক্ষেত্রে। আর যেহেতু এটা পালমোনারি হাইপারটেনশন বললেন, তাহলে আপনি ডায়াগনোসিস কিভাবে করবেন নেক্সট স্টেপ এর মধ্যে? right heart catheterization, আচ্ছা, ইনভেস্টিগেশন দুইটা আছে পালমোনারি হাইপারটেনশনের ক্ষেত্রে। একটা রাইট হার্ট ক্যাথেটারাইজেশন আর একটা হচ্ছে ডপলার ইকো। কোনটা হবে এখানে? যেহেতু নেক্সট স্টেপ বলছে ডপলার ইকোকার্ডিওটা হবে মনে হয়। ডপলার ইকোকার্ডিওগ্রাফি হবে, ভেরি গুড। এটাই হচ্ছে একটা পয়েন্ট, যে হচ্ছে আপনি ইনিশিয়াল ইনভেস্টিগেশন অফ চয়েস, যেহেতু আপনি সাসপেক্ট করতেছেন, এখানে তেমন বেশি ক্লু নাই, পালমোনারি হাইপারটেনশন হিসেবে আপনি পেশেন্টকে সাসপেক্ট করতেছেন। সো আপনার নেক্সট স্টেপ যেহেতু বলতেছে, ইনিশিয়াল বুঝাচ্ছে এখানে, সো এখানে হবে আপনার আসবে কি ডপলার ইকো। যদি আপনাকে বলতো ডেফিনিটিভ ইনভেস্টিগেশন বা কনফার্মেটিভ ইনভেস্টিগেশন, তখন ভাইয়া যেটা বললেন যে রাইট হার্ট ক্যাথেটারাইজেশন, সেটা চলে আসবে, ঠিক আছে। ওকে, সিমটমের মধ্যে হচ্ছে পালমোনারি হাইপারটেনশন, ওই যে আপনার শর্টনেস অফ ব্রেথ, এক্সেশনাল। সাইনের মধ্যে কোনটা আসবে মোস্ট ইম্পর্টেন্ট সাইন?
পালমোনারি হাইপারটেনশনের ক্ষেত্রে মোস্ট ইম্পর্টেন্ট সাইন কোনটা আসবে? palpable P2, পালপেবল P2, ভেরি গুড, পালপেবল P2। ওকে, আচ্ছা, এই প্রশ্নটা পড়েন। প্রবাবল ডায়াগনোসিস হিসেবে নেচার অফ পালসটা ক্লিনিক্যাল এক্সামিনেশন আপনি কেমন পাবেন? কলাপসিং পালস, কেন কলাপসিং পালস বলতেছেন? এটা পিডিএ। এটা হচ্ছে পিডিএ, ভেরি গুড। পিডিএ এর ক্ষেত্রে হচ্ছে যে আপনার আমরা কলাপসিং পালস পাবো। পিডিএ এর ক্ষেত্রে হচ্ছে যে আপনার কলাপসিং পালস আসবে, ঠিক আছে? তাহলে ডাক্টাস আর্টারিওসাস, প্যাটেন্ট ডাক্টাস আর্টারিওসাস এর ক্ষেত্রে আপনি লার্জ ভলিউম বাউন্ডিং কলাপসিং পালস পাবেন, ঠিক আছে? পালসাস অল্টারনেন্স কোথায় পাবেন? একটা সিঙ্গেল যদি বলা হয়, এলিভিয়ে, এলভিএফ। পালসাস প্যারাডক্সাস, কার্ডিয়াক ট্যাম্পোনেট। কার্ডিয়াক টেম্পোরাল, ভেরি গুড। সো এটা যেহেতু পিডিএ, সো এখানে অ্যান্সারটা হচ্ছে আমাদের কলাপসিং পালস। কলাপসিং পালস সাথে এছাড়া আমরা বাউন্ডিং পালস পেতে পারি অথবা লার্জ ভলিউম পালস পেতে পারি ইন কেস অফ পিডিএ এর ক্ষেত্রে। আচ্ছা, পিডিএ তে কোন কোন আর্টারি থাকে? ইনভলভমেন্ট, কোন কোন আর্টারি ইনভলভমেন্ট থাকে? pulmonary artery আর হচ্ছে aorta, আর্চ অফ অ্যাওর্টা। arch, পিতে পালমোনারি, ঠিক আছে? আর ডিতে ডিসেন্ডিং এওরটা। ডিসেন্ডিং আওয়ারটা, ঠিক আছে? এই দুটা হচ্ছে পিডি এর ক্ষেত্রে ইনভলভমেন্ট থাকবে, ওকে? আচ্ছা, সিঙ্গেল পালস দিয়ে আপনাকে ডায়াগনোসিস করতে হবে। যেমন যদি বলা হয় জার্কি পালস, তাহলে তো এটা হচ্ছে এইচওসিএম এর ক্ষেত্রে। পালসাস প্যারাডক্সাস এর ক্ষেত্রে কোনটা? তারপর হচ্ছে পালসাস অল্টারনেন্স, ডাক্টাস আর্টারিওসাস এর ক্ষেত্রে আপনি কলাপসিং পালস পাবেন। কলাপসিং পালস আরেকটা কোন ভালভুলার হার্ট ডিজিজে পাওয়া যায়? ARA, একসাথে বলছেন, আসলে আমি শুনি নাই, সরি। অ্যাওর্টিক রিগারজিটেশন। অ্যাওর্টিক রিগার্জিটেশন, ভেরি গুড, ভেরি গুড। জার্কি হচ্ছে আপনার এইচএসিএম বলা আছে এখানে, ঠিক আছে? স্লো রাইজিং কোথায় পাবেন? অ্যাওর্টিক স্টেনোসিস এর ক্ষেত্রে, এওরটিক স্টেনোসিস। অ্যাওর্টিক স্টেনোসিস এর ক্ষেত্রে, ঠিক আছে? ডায়াক্রোটিক, গতকালকে ভাইয়াই বলছিলেন ডায়াক্রোটিক, ঠিক আছে? গতকালকে ভাইয়াই বলছিলেন ডায়াক্রোটিকটা, ওকে? ডায়াক্রোটিকটা মানে কি বোঝায়? গতকালকের একটা অ্যান্সার ছিল আমাদের ডায়াক্রোটিক পালসের ক্ষেত্রে। যে ভাই অ্যান্সার দিচ্ছেন সেই ভাই বলছিলেন কালকে অ্যাওর্টিক ভালভের কি হয়? ক্লোজার। closer বলছিলেন ভাইয়া। ক্লোজার হয়, ভেরি গুড, ক্লোজার হয়, ভেরি গুড। ওকে, নেক্সট। Which one of the following is the most appropriate drug therapy to control his AF? Digoxin, ismolol, amiodarone, adenosine, flecainide. ট্রান্সথোরাসিক ইকো করা হয়েছে, নরমাল চেম্বার, নো ভিজিবল ভালভুলার ডিজিজ বা থ্রম্বাস। ইসিজি তে এএফ আছে, নাইস। ভেন্ট্রিকুলার রেট হচ্ছে 130 বিটস পার মিনিট। ট্রপাই ঠিক আছে, বাকি সব ঠিক আছে। 46 ইয়ার মেল পেশেন্ট, ইমার্জেন্সি ডিপার্টমেন্টে আছে 2 hours after the onset of very rapid palpitation, যার কারণে সে ফেইন্ট এন্ড লাইট হেডেড অবস্থায় আছে। তার কোনো হিস্ট্রি নাই।
consumed a substantial quantity of alcohol at friend's wedding the previous evening. Examination of 105/60 BP, pulse 130, suggestive of AF. কোনো মারমার নাই, চেস্ট ক্লিয়ার, লো মলিকুলার হেপারিন আমরা চালু করে দিছি। তো এখানে হচ্ছে আমরা পেশেন্টকে কোন ড্রাগ থেরাপিটা মোস্টলি দিব? এখানে আমরা রেট কন্ট্রোল করব না রিদম কন্ট্রোল করব? কন্ট্রোল 2 ঘন্টার হিস্ট্রি যেহেতু রিদম কন্ট্রোল করা যাবে। রিদম কন্ট্রোল করা যাবে, ভেরি গুড। 2 ঘন্টার হিস্ট্রিতে রিদম কন্ট্রোল করা যাবে। আচ্ছা, রিদম কন্ট্রোলের ক্ষেত্রে অ্যান্সার কি হবে? আর মানে কি কি ইন্ডিকেশন থাকে রিদম কন্ট্রোলের ক্ষেত্রে? মানে আপনি কখন রিদম কন্ট্রোল করবেন, কখন হচ্ছে রেট কন্ট্রোল করবেন? এজ এজ মানে অ্যাডাল্ট পেশেন্ট হলে রিদমটা, ভেরি গুড, না ভেরি গুড। রেট, তারপর হচ্ছে আন্ডারলাইং করোনারি আর্টারি ডিজিজ থাকলে তখন হচ্ছে রেটটা কন্ট্রোল করা মনে হয়। আচ্ছা, বাকি কেউ আর এটা নিয়ে আজকে কথা বলবো? রেট আচ্ছা, কন্ট্রোলটা আমরা করি যখন আসলে আন্ডারলাইন যদি তার লেফট এট্রিয়াম ইনলার্জমেন্ট থাকে, যেটা কারেকশন করা যাবে না রিদমটা, তখন ওকে আমরা ওকে রেট কন্ট্রোল করি। ওকে, এটা একটা সোজা জিনিস। রেট কন্ট্রোল আর রিদম কন্ট্রোলের যে ইন্ডিকেশন গুলো আছে তার মধ্যে রেট কন্ট্রোলের ইন্ডিকেশন হচ্ছে মাত্র দুইটা। একটা হচ্ছে বয়স বেশি, 65 বছরের বয়স বেশি, আর একটা হচ্ছে কোনো ইসকেমিক হার্ট ডিজিজের হিস্ট্রি যদি পেশেন্টের থাকে, ইসকেমিক হার্ট ডিজিজ যদি তার হিস্ট্রিতে থাকে, তাহলে আমরা রেট কন্ট্রোলে চলে যাব। এই দুইটা যেহেতু ছোট, এই দুইটা আমি মাথায় রাখি সবসময়। রিদম কন্ট্রোলের ক্ষেত্রে আসবে ইয়াঙ্গার এজ, মানে 65 নিচে, সিমটোমেটিক পেশেন্ট, ফার্স্ট প্রেজেন্টেশন, বা পেশেন্টের কোনো কারণে আপনি প্রিসিপিটেটিং ফ্যাক্টরটা জানেন, লাইক এই যে অ্যালকোহল, পেশেন্টের কনজেস্টিভ হার্ট ফেলার আছে, এই জিনিসগুলো থাকে যদি, তাহলে আমরা বুঝবেন যে পেশেন্টের হচ্ছে আমাদের রিদম কন্ট্রোল করতে হবে। তাহলে এখন বলেন, আপনারা বুঝে গেছেন এখানে রিদম কন্ট্রোল করতে হবে, আপনি কি দিয়ে রিদম কন্ট্রোল করবেন? অ্যামায়োডারন হবে। স্ট্রাকচারাল হার্ট ডিজিজ থাকলে অ্যামিওডারন দেওয়া হয়। তাহলে ফ্লেকাইনাইট হবে। আরে একটা না হলে তো আরেকটা হবে নাকি? আচ্ছা, অ্যাট্রিয়াল ফিব্রিলেশন যদি আপনি কার্ডিওভার্সন করেন, যদি আপনার স্ট্রাকচারাল হার্ট ডিজিজ না থাকে তাহলে ফ্লেকেনাইট দিব আমরা। আর যদি স্ট্রাকচারাল হার্ট ডিজিজ থাকে তাহলে হচ্ছে যে আমরা কি দিব? অ্যামিওডারন দিব। তাহলে অ্যান্সার এখানে কি হবে? ফ্লেকেনাইট হবে। পেশেন্টের কিচ্ছু নাই, পেশেন্ট একটা প্রিসিপিটেটিং ফ্যাক্টরের কথা বলা আছে, যার কারণে আমরা রিদম কন্ট্রোল করতেছি, এবং পেশেন্ট ইয়াং, তো এখানে আমরা কি দিব? কোনো সমস্যা নাই, আমরা ফ্লেকেনাইট দিব। ঠিক আছে, ঝামেলা লাগে হচ্ছে ফ্লেকেনাইট আর অ্যামিওডারনের ক্ষেত্রে। ওকে, অ্যামিওডারনের ক্ষেত্রে অ্যামিওডারন দিছেন পেশেন্টকে, অ্যামিওডারন দেওয়ার পরে পেশেন্টের হচ্ছে থাইরোটক্সিকোসিস ডেভেলপ করছে, ফার্স্ট লাইন ট্রিটমেন্ট কি দিবেন তখন? স্টেরয়েড। আর অ্যামিওডারন ইনডিউস যদি থাইরোটক্সিকোসিস হয় তাহলে হচ্ছে যে আমরা কি দেই? স্টেরয়েড দিই একটা, এটা কিন্তু আরেকটা কি দিতে পারে? বিটা ব্লকার। না ভাইয়া, অ্যান্টি থাইরয়েড দিতে হবে আমাদেরকে, অ্যান্টি থাইরয়েড দিতে হবে। কারণ থাইরোটক্সিকোসিস, অ্যামিডারন ইনডিউস থাইরোটক্সিকোসিস দুই প্রকার, একটা টাইপ 1 একটা টাইপ 2। যদি দুইটা দেওয়ার সাথে সাথে খুব র্যাপিডলি এটা রেসপন্স করে, এটা বুঝবেন যে টাইপ 2, যেটা অটোইমিউনের সাথে অ্যাসোসিয়েটেড, এই কারণে স্টেরয়েডে তাড়াতাড়ি কাজ করে গেছে। আর টাইপ 1 এর ক্ষেত্রে থাইরয়েড ডিসঅর্ডার থাকে, এটা সহজে কাজ করতে একটু সময় নেয়, যখন বুঝবেন যে লং টাইম নিচ্ছে তখন আপনি বুঝবেন যে টাইপ 1, স্টেরয়েডটা বন্ধ করে দিবেন। এটা হচ্ছে যে আপনার ম্যানেজমেন্ট সিনারিও। কিন্তু আপনি অ্যামিওডারন বন্ধ করতে পারবেন না, কারণ অ্যামিওডারনের হাফ লাইফ অনেক বেশি। আপনি যদি অ্যামিওডারন বন্ধ করে এই মোমেন্টে চান যে এটার কারণে যে থাইরোটক্সিকোসিস হচ্ছে সেটা ঠিক হয়ে যাবে, তাহলে হচ্ছে যে ভুল। কারণ অ্যামিওডারনের হাফ লাইফ এত বেশি, আপনি বন্ধ করে মনে হয় 1 থেকে 2 সপ্তাহ আপনাকে অপেক্ষা করতে হবে। ঠিক আছে, এটাই হচ্ছে যে ব্যাড ইফেক্ট। সো একটু ডিফারেন্ট
এন্ডোক্রাইনোলজিতে চলে গেছি, সরি। হুইচ ওয়ান অফ দ্য ফলোইং ইজ দ্য মোস্ট লাইকলি ডায়াগনোসিস, চলে আসেন আবার। অ্যাকিউট লেফট রাইট কার্ডিয়াক ট্যাম্পোনেট পেরিকার্ডিটিস, এমভিআর। ওকে, পেশেন্ট 54 বছর, অ্যান্টিরিয়র এমআই হয়েছে, স্টেন বসানো আছে। Initially recover, but on day 3 he suffers a further episode of chest pain, blood pressure, urine output drop, BP 100/60, pulse 90 millimeter of mercury, কোনো লেফট ভেন্ট্রিকুলার ফেইলিয়ারের ফিচার নাই। হাই ডিপেন্ডেন্সি ইউনিটে নেওয়া হয়েছে, সোয়ান গ্যাস ক্যাথেটার ইনসার্ট করা হয়েছে, হিমোগ্লোবিন ডব্লিউবিসি এটা। দেখেন, রাইট অ্যাট্রিয়াল প্রেসার 20, লেফট অ্যাট্রিয়াল প্রেসার 2, ইসিজিতে কিউএফ আছে, এফসি এলিভেশন আছে V1 to V4। রাইট অ্যাট্রিয়াল প্রেসার বেশি, লেফট অ্যাট্রিয়াল প্রেসার কম, কি বোঝানো হয়েছে এখানে বলতে পারবেন? রাইট হার্ট ফেইলিওর। রাইট হার্ট ফেইলার, ভেরি গুড, রাইট হার্ট ফেইলার। কেন এটা মাথায় আসছে ভাই, বলেন তো একটু। যে পালমোনারি প্রেশারটা বেড়ে গেছে আর কি, লেফট পালমোনারি প্রেশারটা প্রেশারটা বেড়ে গেছে, ভেরি গুড, পালমোনারি প্রেশারটা বেড়ে গেছে। রাইট ভেন্ট্রিকুলার ইনফ্রাকশন হয়েছে, রাইট ভেন্ট্রিকুলার ইনফ্রাকশন হওয়ার কারণে সেখানে প্রেশার বেশি বেড়ে গেছে। সো সেখানে প্রেশার বেশি বেড়ে যাওয়ার কারণে রাইট ভেন্ট্রিকুলার হচ্ছে, রাইট অ্যাট্রিয়ালের প্রেশারটা বেশি। সো ওই প্রেশারের কারণে রাইট অ্যাট্রিয়াম থেকে রাইট ভেন্ট্রিকল হয়ে পালমোনারি ভাস্কুলাচার হয়ে যে লেফট অ্যাট্রিয়ামে যাবে ব্লাড, সেটা ঠিকমতো যাইতে পারতেছে না। লেফট অ্যাট্রিয়ামে হচ্ছে আপনার ব্লাড ভলিউমটা কম যাচ্ছে, যার কারণে লেফট অ্যাট্রিয়াল ভলিউম কম, আলটিমেটলি প্রেশারটা কম। ঠিক আছে, সো দিস ইজ অ্যাকচুয়ালি দ্য সিনারিও, যে আপনার রাইট ভেন্ট্রিকুলার ইনফ্রাকশন হয়েছে, সেখান থেকে রাইট ভেন্ট্রিকুলার ফেইলার হয়ে এই ধরনের ফিচার দেখা গেছে। ঠিক আছে, বুঝতে পারছেন আমার ব্যাপারটা? এখন আসেন, এখানে যে সিনারিওটা বলছে সেম, রাইট ভেন্ট্রিকুলার ইনফ্রাকশন হয়েছে। ঠিক আছে, রাইট ভেন্ট্রিকুলার ইনফ্রাকশন হয়েছে, সেটা বুঝতে পারছেন আপনি। রাইটে অ্যাট্রিয়ামের প্রেশারটা বেশি, লেফটে অ্যাট্রিয়ামের প্রেশারটা কম দেখে এন্ড মিস ইন্টারপ্রিটেশন করা হয় এখানে। সো ইউজুয়ালি কোন ধরনের হচ্ছে আপনার রাইট ভেন্ট্রিকুলার ইনফ্রাকশন যদি হয়, আপনি কোন ধরনের ইসিজি ফাইন্ডিং পাবেন? যদি রাইট সাইডে V3 V4 করা হয়, ওখানে স্টিলেশন পাওয়া যায়। মানে এটা কোন এমআই এর সাথে ইনক্লুডেড থাকে, অ্যান্টিরিয়র এমআই নাকি Inferior ইনফিরিয়র এমআই? ইনফিরিয়র এমআই, ভেরি গুড। সো আমরা পড়ি এরকম যে রাইট ইনফিরিয়র এমআই এর সাথে হচ্ছে আপনার কমপ্লিট হার্ট ব্লক একটা সিনারিও, ইনফিরিয়র এমআই এর সাথে রাইট ভেন্ট্রিকুলার ইনফ্রাকশন আরেকটা সিনারিও। মাথায় রাখতে হবে কি, রাইট ভেন্ট্রিকুলার ইনফ্রাকশন হচ্ছে নাকি সেটা আমাদের দেখা লাগবে, কারণ এখানে হলে হচ্ছে যে রাইট ভেন্ট্রিকুলার ইনফ্রাকশন হয়ে গেছে, রাইট সাইড ঠিকমতো কাজ করতেছে না, লেফট সাইড অফ দ্য হার্টে ব্লাড সাপ্লাই কম যাচ্ছে, লেফট ভেন্ট্রিকুলার ইজেকশন ফ্র্যাকশন কমে গেছে, তাহলে আপনি তো হাইপোটেনশন পাবেন। তখন আপনাকে পেশেন্টকে কি দিতে হবে? ফ্লুইড চ্যালেঞ্জ। ফ্লুইড চ্যালেঞ্জ, ভেরি গুড। সো সিস্টেমটা এরকমই, এই কারণে আপনার রাইট ভেন্ট্রিকুলার ইনফ্রাকশনের ক্ষেত্রে আমাদেরকে ফ্লুইড চ্যালেঞ্জ দিতে হয় সবসময়। ঠিক আছে, কারো কোনো এখানে প্রশ্ন আছে? এই জিনিসটা বুঝতে কারো কোনো প্রশ্ন আছে? না ভাইয়া। ওকে, নেক্সট প্রশ্ন। এটা এখানে, হ্যাঁ এটা পড়েন, এটা অ্যান্সার দেন, এটা নিয়ে কথা হয়েছে আমাদের। পেশেন্টের 2 মিলিমিটার এসটি ডিপ্রেশন আছে, অ্যান্টিরিয়র চেস্ট ব্লিডে আফটার 4 মিনিটস এন্ড 40 সেকেন্ড, ইটিজিতে ফাইন্ডিং। তাহলে এটা কিসের ডায়াগনোসিস, কি হবে মনে হচ্ছে?
আচ্ছা আরেকটু পড়ি তাহলে ইসকেমিক হার্ট ডিজিজ অ্যাসপিরিন দিতে হবে। ইসকেমিক হার্ট ডিজিজ একটু পড়ি আমরা। 62 বছরের পেশেন্ট, অ্যাঞ্জাইনা সিমটম নিয়ে আসছে, চেস্ট পেইন আছে লাস্ট 3 মাস ধরে, হাঁটা চলা করলে 35 থেকে 45 মিলিমিটার ফ্ল্যাটে পেইন শুরু হয়, প্রেশার টেশার এগুলো সব ঠিক আছে, মারমার নাই, চেস্ট ক্লিয়ার। ইটিটি তে আপনি এটা পাইছেন, ক্রিয়েটিনিন সামান্য হাই আছে। তো এখানে আপনি কোন জিনিসটা দিবেন যেটা হচ্ছে যে পরবর্তীতে রিস্কটা কমাবে, কার্ডিওভাস্কুলার ডিলটিয়াজেম। রিস্ক? হ্যাঁ, ডিলটিয়াজেম। ডিলটিয়াজেম কেন বলেন? অ্যাসপিরিন। ডিলটিয়াজেম কেন দিই আমরা? ও নয়, আচ্ছা আচ্ছা, অ্যানজাইনা পেক্টোরিস চিন্তা করে বিটা ব্লকার, সে কারণে ডিলটিয়াজেম বলছি। আচ্ছা ভাইয়া। আচ্ছা, এখানে হচ্ছে যে অ্যানজাইনার এপিসোড, ঠিক আছে, বা এক্সারসাইজ টলারেন্স যেটা আছে, যে হাঁটাচলা করলে যে এক্সারসাইজ মানে ডিসনিয়া হয়, সেই জিনিসগুলোকে ঠিক করার জন্য হচ্ছে যে এই বিটা ব্লকার অথবা ক্যালসিয়াম চ্যানেল ব্লকার দেওয়া হয়, ঠিক আছে। বাট ফিউচারে যাতে আপনার জিনিসটা হচ্ছে যে একটা এফেক্ট করতে পারে, বা ফিউচারে হচ্ছে যে আপনার জিনিসটাকে কার্ডিওভাস্কুলার যে রিস্ক ফ্যাক্টরটা, এই রিস্ক ফ্যাক্টরটাকে কমানো বা ডিজিজ প্রসেসটাকে যাতে মানে বাড়তে না দেওয়া, সেই জিনিসটা করবে হচ্ছে অ্যাসপিরিন। একটা এনজাইনার পেশেন্টকে আপনি অবশ্যই দুইটা ড্রাগ দিবেন প্রথমে, একটা হচ্ছে অ্যাসপিরিন, একটা হচ্ছে স্ট্যাটিন, হোয়াট এভার দ্য কন্ডিশন, কন্ট্রাইন্ডিকেশন না থাকলে আর। দেন আপনাকে যদি বলা হয় ফার্স্ট লাইন ট্রিটমেন্ট কি দিবেন এনজাইনার জন্য, তখন আপনার আসবে হচ্ছে যে ক্যালসিয়াম চ্যানেল ব্লকার, ডাইহাইড্রোপাইরিডিনস অথবা বিটা ব্লকার, সাথে হচ্ছে যে আপনি একটা জিটিএন দিবেন, ঠিক আছে। তো এইভাবে সিরিয়ালি হচ্ছে যে আপনার ম্যানেজমেন্ট অপশন গুলো আসবে। যেহেতু রিস্ক অফ ফিউচার কার্ডিওভাস্কুলার ইভেন্টে ইম্প্যাক্টটা কমাইতে পারে, সে কারণে হচ্ছে যে অ্যাসপিরিনটা এখানে সবচেয়ে বেশি ভালো কাজ করবে, ঠিক আছে। দেখেন, স্টাডি করা হয়েছে, লেস দেন 50% রিস্ক কমাইতে পারে, লেস দেন 50% রিস্ক কমাইতে পারে, এবং মেজর অ্যাডভার্স কার্ডিয়াক ইভেন্ট লাইক এমআই, সাডেন কার্ডিয়াক ডেথ, স্ট্রোক এগুলো কমাইতে পারে। বলেন, উপরে পড়ার দরকার নাই, ক্লোপিডোগ্রালের মেকানিজম অফ অ্যাকশন বলেন। এটা মানে কতবার আসছে? অনেকবার আসছে। অপশন ই। ই ই তাহলে এটা কি করবে? এডিপি রিসেপ্টর যে প্লাটিলের সারফেসে থাকে, সেটাকে হচ্ছে যে আপনার ইরিভার্সিবলি ইনহিবিটেড করবে, ঠিক আছে। প্লাটিলের সারফেসে এডিপি রিসেপ্টর থাকে, সেটাকে ইরিভার্সিবলি ইনহিবিটেড করবে, ওকে। এটার অ্যান্সার কি হবে? অ্যাসপিরিন হবে। এটার অ্যান্সার কি হবে? এটা F6 F6 এফটি ফেভারিটাইট, আরেকটা ঠিক আছে, টাইরোফিবান, এফসিজিনাম, এফটি ফেভারিটাইট, মিলছে? আচ্ছা, এগুলো আসলে খুব কষ্ট, এই বক্স খুব কষ্ট, তাও হচ্ছে যে একটু মনে রাখতে হবে। এবার কিন্তু অনেকগুলা মেকানিজম অফ অ্যাকশন আসছে, আমি গ্রুপে মনে হয় 4-5টা দিচ্ছি, বাকিগুলো আস্তে আস্তে দেওয়া শুরু করবো। আচ্ছা আচ্ছা, রাইট ভেন্ট্রিকুলার এমআই is characterized by which of the following? ST segment elevation, 2-3 AVF, left coronary artery, marked pulmonary vascular congestion, rise in systolic blood pressure, absent Kuznets sign. এটা তো মনে হয় না আপনাদের সমস্যা হবে, বলেন। এ অপশনে এখানে 2-3 AVF, ইনফিরিয়র এমআই বলছে না? ইনফিরিয়র এমআই এর ক্ষেত্রে 2-3 AVF এ যাবে, ঠিক আছে। রাইট কর্নারি আর্টারি, তাই না? রাইট কর্নারি আর্টারি হচ্ছে কোথায় সবচেয়ে বেশি সাপ্লাই দেয়? রাইট ভেন্ট্রিকুল। এসি নোড আর এভি নোডের মধ্যে রাইট ভেন্ট্রিকুলার তো, হ্যাঁ রাইট ভেন্ট্রিকুল ছাড়াও 60% হচ্ছে এসএ নোট আর 90% হচ্ছে এভি নোট। এভি নোড, তাহলে সবচেয়ে বেশি দিবে এভি নোডের ক্ষেত্রে। যার কারণে কেন
ইনফিরিয়র এমার সাথে কমপ্লিট হার্ট ব্লকটা অ্যাসোসিয়েটেড, এটা হচ্ছে এই পয়েন্টটা, যে এখানে হচ্ছে যে আপনার এবি নোডকে ইনভলভ করতেছে। সো এটার কারণে কোয়েশ্চেন পরবর্তীতে কমপ্লিট হার্ট ব্লক ডেভেলপ করতে পারে। ঠিক আছে, ওকে, নেক্সটে আসি আমরা। ফার্দার স্টেপস উইল ইউ টেক? আচ্ছা, 72 ঘন্টার হোল্টার মনিটরিং, ইপিএস, থাইরয়েড ফাংশন টেস্ট, রিঅ্যাসুরেন্স, স্টার্ট হার অন মেটোপ্রোল। 29 বছর ফিমেল পেশেন্ট, 23 উইকস প্রেগন্যান্ট উইথ হার ফার্স্ট চাইল্ড, কামস টু দ্য ক্লিনিক। কমপ্লেন্টস অফ র্যাপিড পালপিটেশন দ্যাট সেলফ লিমিটিং, 20 থেকে 30 মিনিট থাকে বাট occurring 2 to 3 times a week. She has a history of SBT that diagnosed some 10 years earlier. She is otherwise progressing well and her pregnancy has been entirely unremarkable. BP এত, pulse এত, abdomen consistent with 23 weeks of pregnancy, ECG normal. তাহলে এখানে পরবর্তী স্টেপ আপনারা কি করবেন? রিঅ্যাসুরেন্স। কেন? প্রেগনেন্সিতে তো ট্যাকিকার্ডিয়া হতেই পারে, আর এসবিটি তো অনেক 10 বছর আগে। হ্যাঁ, 10 বছর আগে, কিন্তু এখানে আপনাকে মাথায় রাখতে হবে যে আপনার এসবিটি ECG যাদের normal। হয়েছে, ইসিজি নরমাল, হ্যাঁ ভেরি গুড, ইসিজি নরমাল। এসবিটি যাদের হয়েছে তাদের ক্ষেত্রে রিকারেন্ট আবার এসবিটি হওয়ার চান্সটা একটু বেশি থাকে। ঠিক আছে, বাট প্রেগনেন্সির ক্ষেত্রে হচ্ছে যে এরকম পালপিটেশন হতে পারে আমাদের। সো এই জিনিসগুলো আমাদেরকে মাথায় রাখতে হবে যে এই জিনিসটা হচ্ছে যে আমাদের আন্ডারলাইং কোনো ট্যাকিকার্ডিয়া হওয়ার কোনো রিজন আছে নাকি। যেহেতু প্রেগনেন্সি আছে, সো এটা একটা রিজন। তাও এটা দুইটা পয়েন্টে আরো এক্সক্লুড করা যাবে, একটা হলো ইসিজি চেঞ্জ আপু যেটা বললো, আর একটা হচ্ছে যে এটা সেলফ লিমিটিং, সেলফ লিমিটিং। ঠিক আছে, সো আমরা রিঅ্যাসিওর করব পেশেন্টকে, রিঅ্যাসিওর করব যে এটা আস্তে আস্তে ভালো হয়ে যাবে। আর পেশেন্টকে এনকারেজ করব হচ্ছে ক্যারোটিড যে মেসেজটা দেওয়া, সেটা হচ্ছে যে আমরা দেওয়ার চেষ্টা করব। ক্যারোটিড মেসেজ দিলে এসবিটি কেন ভালো হয়? অটোনমিক ইনারভেশনটা কাজ করে। ভ্যাগাল স্টিমুলেশন হয়। হ্যাঁ, ভ্যাগাল স্টিমুলেশন করলে, যেহেতু অটোনমিক ইনারভেশনটা এখানে আছে, সো এটা এটার উপর কাজ করবে। ঠিক আছে, আচ্ছা নেক্সট প্রশ্ন বলেন, ভেন্ট্রিকুলার ট্যাকিকার্ডিয়ার ক্ষেত্রে মোস্ট ইম্পর্টেন্ট ফাইন্ডিংস কোনটা হবে? নিচে উপরে আর পড়ার দরকার নেই, একবার নিচ থেকে শুরু করো। ventricular atrial dissociation in any of Ventriculoatrial dissociation in any of the layer of the 12 ribs. Very good. AB dissociation যেটাকে বলা হয়, AB dissociation, ফিউচার বিট, ক্যাপশন বিট, তারপর হচ্ছে হিস্ট্রি অফ আইএসডি, তারপর হচ্ছে কিউআরএস কমপ্লেক্স যদি হচ্ছে আপনার মোর দেন 160 হয়, তারপরে হচ্ছে আপনি ক্যারোটিড সাইনাস মেসেজ দিছেন, ভিটি থেকে রেসপন্স করবে ক্যারোটিড সাইনাস মেসেজ? না, না। হ্যাঁ, না ভাই। হ্যাঁ, এটা আর তাহলে এটা আরেকটা সিনারিও, মানে আপনার ক্যারেক্টারিস্টিক্স এর মধ্যে পড়বে। তারপর হচ্ছে যে আপনার ডিপ এস ওয়েভ পাবেন, এটা হচ্ছে D6 এর মধ্যে পাবেন। ঠিক আছে, দিজ আর দ্য ক্রাইটেরিয়া। সো এটাও প্রচুর আসতেছে, এসবিটি আর ভিটির মধ্যে পার্থক্য কিভাবে করবেন সেটা প্রচুর আসতেছে। আচ্ছা, which one of the following would be the strongest indication for thrombolysis post fluid bolus? 52 বছরের ফিমেল, ব্রেস্ট ক্যান্সার, অ্যাকিউট ডিসনিয়া নিয়ে আসছে, রেসপিরেটরি রেট হচ্ছে 42, স্যাচুরেশন 87, পালমোনারি এম্বোলিজম হচ্ছে সাসপেক্টেড, হাই ডিপেন্ডেন্সি ইউনিটে আছে, ট্রিটেড অক্সিজেন এনার্জি পারেন, আপনি 500 মিলিগ্রাম ml বোলাস অফ ফ্লুইড দিচ্ছেন। ঠিক আছে, থ্রম্বোলাইসিস তখন করবেন আপনি। সিস্টোলিক প্রেসার, সিস্টোলিক প্রেসার 80। 3 on ECG। আচ্ছা, বাকি কেউ? আচ্ছা, পালমোনারি এম্বোলিজমের ক্ষেত্রে
আপনার ইসিজি ফাইন্ডিংটা খুব ইম্পর্টেন্ট। এই যে S1 Q3 3 দিছে, এটা কি স্পেসিফিক না মোস্ট কমন? স্পেসিফিক। স্পেসিফিক। আচ্ছা, তাহলে মোস্ট কমন কোনটা হবে? ট্যাকিকার্ডিয়া। সাইনাস ট্যাকিকার্ডিয়া। ভেরি গুড। আচ্ছা, একটা পেশেন্ট যখন আপনার কাছে পালমোনারি এম্বোলিজমের ফিচার নিয়ে আসবে, পেশেন্ট ম্যাসিভ পালমোনারি এম্বোলিজম, সাথে হচ্ছে যে পেশেন্টের হচ্ছে আপনার পারসিস্টেন্ট হাইপোটেনশন আছে, কিভাবে বুঝলেন? ওই আপনি হচ্ছে 500 ml বোলাস অফ ফ্লুইড দিচ্ছেন, তারপরে পেশেন্টের হাইপোটেনশন, তখন আপনার ট্রিটমেন্ট হবে একটাই, সেটা হচ্ছে থ্রম্বোলাইসিস। মানে জিনিসটা এভাবে দেওয়া যে ম্যাসিভ পালমোনারি এম্বোলিজম প্লাস হাইপোটেনশন, হাইপোটেনশন আমাদের ইন্ডিকেশন হচ্ছে থ্রম্বোলাইসিস। ঠিক আছে, এক কথায় শেষ। S1 Q3 3 দিয়ে আমরা স্পেসিফিক ভাবে বুঝতে পারবো যে এটা পালমোনারি এম্বোলিজমের দিকে যাচ্ছে। How would you manage the arrhythmia? Amiodarone, metoprolol, phenoxysotalol, verapamil. 12 মিনিটের ইসিজিতে ব্রড কমপ্লেক্স ট্যাকিকার্ডিয়া কনসিস্টেন্ট ভিটি, ভিটির ক্ষেত্রে ফার্স্ট লাইন ট্রিটমেন্ট কি হবে? অ্যামালডারন। অ্যামিওডারন। ভেরি গুড। এবার সিনারিওটা একটু জাস্ট দেখলে একটা জিনিস বলবে যে হচ্ছে আপনার পেশেন্টের বয়স 34, রেজিস্ট্যান্ট হাইপারটেনশন আছে, একটা মাস দেখা যাচ্ছে আল্ট্রাসাউন্ডে লেফট কিডনিতে, এক্সামিনেশনে ব্লাড প্রেশার 210 110। এটা আন্ডারলাইন ডায়াগনোসিস কি? এটা একটা মাস আছে, সাথে হচ্ছে প্রেশার বেশি। থিওক্রোমোসাইটোমা। ভেরি গুড আপু। থিওক্রোমোসাইটোমা, থিওক্রোমোসাইটোমা থেকে পেশেন্টের হচ্ছে যে এই ভিটিটা ডেভেলপ করতেছে। এখন হচ্ছে আপনার ভিটির ক্ষেত্রে আমাদের ট্রিটমেন্টটা দিতে হবে অ্যামিওডারন। ঠিক আছে, অ্যামিওডারন। এরপরে আসেন অ্যামিওডারন। ঠিক আছে, ক্লাস কোনটার মধ্যে পড়বে? আমাদের যে অ্যান্টি অ্যারিথমিক ড্রাগ আছে, ক্লাস 3। ক্লাস 3। ঠিক আছে, ক্লাস 3। আচ্ছা, ভিটির ক্ষেত্রে কোন ড্রাগ আপনি দিতে পারবেন না? কন্ট্রাইন্ডিকেটেড। ভেরাপামিল। ভিটিতে আমরা ভেরাপামিল দিতে পারবো না। আচ্ছা, এই যে ফিওক্রোমোসাইটোমা, ফিওক্রোমোসাইটোমা হচ্ছে আপনি কিভাবে ডায়াগনোসিস করবেন? পারসিস্টেন্ট হাইপারটেনশন থাকবে, যে এখানে যেটা দিল আল্ট্রাসোনোগ্রাফিতে মাস থাকতে পারে, সাথে আরেকটাই থাকে সোয়েটিং। বাকি কেউ মানে ইনভেস্টিগেশন কোনটার মধ্যে আসবে? ইউরিনারি ভিনাল মেন্ডেলিটি। ইউরিনারি ভিনাল মেন্ডেলিক অ্যাসিড মেবি। ভেনাল মেলানিক অ্যাসিড। ঠিক আছে, আচ্ছা, ইউরিনারি ফাইন্ডিংস আমরা পাবো। ঠিক আছে, আর আপু যেটা বলতেছিলেন সিমটমের ক্ষেত্রে, আমি আগেও বলছি, সেটা হচ্ছে যে আপনার পারস্পাইরেশন, অ্যাবডোমিনাল পেইন, তারপর হচ্ছে আপনার হেডেক, তারপর হচ্ছে আপনার যে প্রেশারটা বেশি থাকবে, এই ফাইন্ডিংস গুলা বেশি আসবে। আচ্ছা, এটা একটা সিনারিও আছে, যে সিনারিওটা হচ্ছে যে আপনার ইনফেক্টিভ এন্ডোকার্ডিটিসের ক্ষেত্রে আপনার পজিটিভ অর্গানিজম বের করার কথা বলতেছে, কালচারে কোনটা আসবে। জাস্ট একটা ফাইন্ডিং দেওয়া আছে, সেটা হচ্ছে যে আপনার বেরিয়াম এনিমাতে আপনি একটা স্টেনিক ফ্লেক্সারে কোলোনিক লেশন পাইছেন, তো কোন ধরনের অর্গানিজম পাবেন? বোফিস। বভিস। ভেরি গুড, বভিস। এগুলো সব রিপিট কোশ্চেন আসতেছে। আচ্ছা, এটা দেখেন, which of the following factors in this patient history would cause a decrease in the intensity of his AS murmur? AS মারমারের ইন্টেন্সিটি কমাবে
কোন ফিচারটা বা কোন ফ্যাক্টরটা? অ্যানিমিয়া। অ্যানিমিয়া। আচ্ছা, এএস এর মারমারটা কেমন? কোনো ক্যারেক্টারিস্টিক ফিচার আছে এএস এর মারমারে? এসএম মারমারের ইনজেকশন সিস্টেম মারমার। ইজেকশন সিস্টেলিক মারমার, ঠিক আছে। আচ্ছা, ইজেকশন সিস্টেলিক মারমার, ওকে। তো এখানে হচ্ছে ইন্টেন্সিটিটা কমে যাবে কিভাবে, মানে অ্যানিমিয়া হবে না। বাকি কেউ ট্রাই করবেন? এআর এআর, এআর, ওকে। ভালভের মধ্যে দিয়ে ব্লাড সাপ্লাই বেশি হবে একটা ড্যামেজ ভালভের, তাই না? একটা ড্যামেজ ভালভের মধ্যে দিয়ে হচ্ছে যে আপনার ব্লাড সাপ্লাই বেশি হবে। এটা হচ্ছে যে আপনার মারমারের যে আপনার ডেফিনেশন ছিল সেটার মধ্যে ছিল। তা আপনি কোন পয়েন্টটা দিয়ে অ্যাওর্টিক ভালভের মধ্যে দিয়ে ব্লাড সাপ্লাইটা কমাইতে পারবেন? এখানে কোন পয়েন্টটা দিয়ে? এখানে ফিব্রিলেশন দিয়েই তো কমানো যাবে মনে হচ্ছে। ফিব্রিলেশন, অ্যাট্রিয়াল ফিব্রিলেশন, ওকে, ভেরি গুড। অ্যাওর্টিক রিগেজিটেশনের ক্ষেত্রে তো আপনার ব্লাড বেশি যাবে ভাই, মানে পিছনে ব্যাক করে আবার ব্লাড সাপ্লাই বেশি যাবে, ঠিক আছে। তারপরে হাই কার্ডিয়াক আউটপুট ফেইলিওর, থাইরয়েডটক্সিকোসিস অ্যানিমিয়ার ক্ষেত্রে তো ব্লাড সাপ্লাই বেশি যাবে। যেই জায়গায় ব্লাড সাপ্লাই বেশি যাবে সেই জায়গায় তো আপনার হচ্ছে যে মারমারের ইন্টেন্সিটিটা বেড়ে যাবে, কমবে না। আর অ্যাট্রিয়াল ফিব্রিলেশনের ক্ষেত্রে এটা আমি এভাবে বুঝাই যে অ্যাট্রিয়াল ফিব্রিলেশন মানে তো হচ্ছে যে রিদমের অ্যাবনর্মালিটি, এন্ড অ্যাট্রিয়াল ফিব্রিলেশন আরো স্পেসিফিক বলতে বোঝায় হচ্ছে যে অ্যাট্রিয়াম কাঁপবে, নট কন্ট্রাকশন হতে পারবে। সো ঠিক মতো যদি কন্ট্রাকশন না হয়, অ্যাট্রিয়াম কন্ট্রাকশন না হওয়ার কারণে ব্লাড সাপ্লাইটা ভেন্ট্রিকলে যাবে না। ব্লাড সাপ্লাই ভেন্ট্রিকলে না গেলে অ্যাওর্টিক ভালভ দিয়ে সাপ্লাইটা কম হবে, যার কারণে ইন্টেন্সিটিটা কম হবে, ঠিক আছে। এটা হচ্ছে পয়েন্ট। এই যে দেখেন, ক্লাসিক্যাল মারমার অফ অ্যাটিক সাইনাস হচ্ছে ক্রিসেন্ডো ডিক্রিসেন্ডো মারমার which began shortly after first heart sound, ejection systolic murmur যেটাকে বলা হয়, ঠিক আছে। left ventricle fail, cardiac output fail, aortic stenosis murmur becomes softer and maybe barely audible. ফেল হতে পারে একটাই কারণে, কারণ ব্লাড সাপ্লাই যাচ্ছে না, অ্যাওর্টিক অ্যাওর্টা থেকে যে ব্লাড যাবে ভেন্ট্রিকলে সেটা যাবে না, ঠিক, ওকে। আচ্ছা, ইসিজিতে বলছে কমপ্লিট হার্ট ব্লক, তাহলে which of the following is the most likely arterial segment to be occluded? কমপ্লিট হার্ট ব্লকের ক্ষেত্রে কোন আর্টারি ইনভলভ থাকে? প্রক্সিমাল আর্সিয়া প্রক্সিমাল আরসিএ, প্রক্সিমাল আরসিএ, ঠিক আছে, ভেরি গুড ভাই। প্রক্সিমাল আরসিএ এখানে আচ্ছা, কমপ্লিট হার্ট ব্লক হচ্ছে আপনার একটু আগে যেটা বলতেছিলাম, ইনফিরিয়র এমআইতে আরসিএ ইনভলভমেন্ট হয়, ইনফিরিয়র এমআই থেকে কমপ্লিট হার্ট ব্লক হয়, অথবা রাইট ভেন্ট্রিকুলার ইনফার্কশন হতে পারে, যে এগুলা খারাপ, বা দুইটা একসাথে কম্বিনেশনে হতে পারে। সার্কামফ্লেক্স আর্টারিতে হচ্ছে জাস্ট ল্যাটারালি একটু সাইড ধরবে, কিন্তু কমপ্লিট হার্ট ব্লক ধরা মানে হচ্ছে যে রাইট কর্নারি আর্টারিকে ধরা। কমপ্লিট হার্ট ব্লক হওয়া মানে হচ্ছে যে আর্টারি সাপ্লাই এখান থেকে যে ভাগ হয়ে গেছে এই জায়গায় যদি হয় প্রক্সিমালি, তাহলে হচ্ছে যে আপনার এরকম কমপ্লিট হার্ট ব্লক হওয়ার চান্স কম। কিন্তু ব্লকটা যদি ডিস্টালি হয়, মানে একদম শুরুতে হয়, তাহলে হচ্ছে যে পুরা জায়গাটা ব্লক হয়ে গেছে, এটা বোঝাচ্ছে। তো এরকম হলে হচ্ছে আপনার কমপ্লিট হার্ট ব্লক হবে, তার মানে বোঝাচ্ছে হচ্ছে ডিসটাল রাইট কর্নারি আর্টারিটা মেইনলি গেছে, ওকে। এখানে এই ব্যাখ্যাটাই দেওয়া আছে। প্রক্সিমালের ক্ষেত্রে হাইয়েস্ট হচ্ছে আপনার এবি নোডাল আর্টারিটাকে বা রাইট সুপিরিয়র ডিসেন্ডিং আর্টারিটাকে ইনভলভ করে। এখানে হচ্ছে যে আপনার মোর চান্স অফ কমপ্লিট হার্ট ব্লক ইন উইথ প্রক্সিমাল আরসি অক্লুশন, ঠিক আছে।
বা আরো যেটা আমি ব্লাড সাপ্লাই বললাম, যে ইন কেস হচ্ছে আপনার ইয়ার ক্ষেত্রে আরসিএ কাকে বেশি সাপ্লাই দেয়, এসএ নট বা এবি নট, কোনটাকে বেশি সাপ্লাই দেয়? ওকে, আচ্ছা এটা একটা প্রশ্ন। এখানে ওয়াইড স্প্রেড অ্যান্টেরিয়র টি ওয়েভ ইনভার্সন আছে, পালসাস প্যারাডক্সাস আছে, মাফেল হার্ট সাউন্ড আছে। ডায়াগনোসিস কি? কার্ডিয়াক টেম্পোনাল। কার্ডিয়াক টেম্পোনাল। আচ্ছা, এই জায়গায় আছে হচ্ছে, আচ্ছা এটার অ্যান্সার আপনারা দিবেন। মোস্ট লাইকলি ডায়াগনোসিস এগুলো হচ্ছে আপনার অপশন: ডিসিএম, পালমোনারি এম্বোলাই, সাবঅ্যাকুইট ব্যাকটেরিয়াল এন্ডোকার্ডিটিস, বাল্ব হেমোলাইসিস, বাল্ব ফেলিওর। এটা হচ্ছে সিনারিও। সিনারিওটা পড়েন, এবার অ্যান্সার দেন। কি হবে অ্যান্সার? ভালভ ফেইলুর। বাকি কেউ? আপুর কথা শুনতে পাইনি আসলে আমি। বাল্ব হেমোলাইসিস। বাল্ব হেমোলাইসিস, ভেরি গুড। বাল্ব হেমোলাইসিস। এএলটি ভালো আছে, বিলিরুবিনটা খালি বাড়ছে। এএলটি ভালো আছে, বিলিরুবিন বাড়ছে, আর পেশেন্টের হচ্ছে বাল্ব রিপ্লেসমেন্ট আছে। একদম প্রথম দিন ক্লাসের এটা সিনারিও। ওকে, এটার অ্যান্সার দেন। Following investigation is most likely to reveal the source of a neurological event: abdominal ultrasound scan, carotid ultrasound scan, blood culture, transesophageal echo, ventricular perfusion scan. এটা হচ্ছে সিনারিও। ট্রান্সইসোফেজিয়াল ইকোকার্ডিয়া। ট্রান্সইসোফেজিয়াল ইকো, ভেরি গুড। ট্রান্সইসোফেজিয়াল ইকো করে হচ্ছে আমরা কোন সাইটের দেখি, কোন সাইটটা দেখি অ্যাকচুয়ালি, বা লোকেশন, বা কোন কোন এখানে কোনো ডিজিজের ক্ষেত্রে আপনি এএসডি আছে কিনা বা পিওএফও আছে কিনা এটা দেখার জন্য। যে কোনো অ্যাট্রিয়াল মরফোলজি বা প্যাথোলজি আর কি, পিএফও, তারপর হচ্ছে অ্যাট্রিয়াল মিক্সোমা, ইনফেক্টিভ এন্ডোকার্ডাইটিস, এগুলোর ক্ষেত্রে হচ্ছে যে আমরা এই ট্রান্সইসোফেজিয়াল ইকোটা করব। ঠিক আছে, ট্রান্সইসোফেজিয়াল ইকো অ্যাট্রিয়াল প্যাথোলজি দেখার জন্য, অ্যাট্রিয়াল প্যাথোলজি। ওকে, আচ্ছা এটার অ্যান্সার দিতে হবে। ভাইয়া ওটা কি প্যারাডক্সিক্যাল থ্রম্বো এম্বোলিজম ছিল? হ্যাঁ হ্যাঁ, প্যারাডক্সিক্যাল সম্বন্ধ। পিএফ এর মাধ্যমে ওই ছোট ফুটাটা দিয়ে হচ্ছে এটা অ্যাম্বুলান্সটা এদিকে ওদিকে চলে গেছে। ঠিক আছে, অটো অ্যান্টিবডিজ ইনক্রিজ দ্য রিস্ক অফ আপনার মায়োকার্ডিয়াল ইনফার্কশন, এপিএস। Anti-phospholipid antibody.
হ্যালো, সরি আমার নেট কানেকশন প্রতিদিন এমন টাইমে সমস্যা হয় আমার। যাই হোক, স্ক্রিন দেখা যাচ্ছে? পেশেন্টের হচ্ছে স্কিন ডিসকালারেশন আছে, কনসিস্টেন্ট লিভিডি রেটিকুলারিস, বাটারফ্লাই র্যাশ, এক্সামিনেশন অন হার ফেস। সাসপেক্টেড ডায়াগনোসিস কি হবে তাইলে? এসএলই এসএলই। কোন অ্যান্টিবডিটা এখানে এখানে কাজ করবে? অ্যান্টি অ্যান্টিবডি। আচ্ছা আপু, এটা হচ্ছে অ্যাকচুয়ালি লিবিডো রেটিকুলারিস যেহেতু বলে ফেলছে, এটা এপিএস এর দিকে বেশি যাবে। লিবিডো রেটিকুলারিস এর অনেকগুলো কজ আছে, তার মধ্যে মোস্ট কমনলি হচ্ছে যে আপনার অ্যান্টিফসফোলিপিড সিনড্রোম যেটা, সেটার ক্ষেত্রে লিবিডো রেটিকুলারিস হচ্ছে যে ইম্পর্টেন্ট, সেটা মাথায় রাখতে হবে। এই জন্য লিবিডো রেটিকুলারিস দেখাইছি। এপিএস আসবে, তারপরে এসিলি আসবে, তারপরে আদার অন্যান্য কজ গুলো আসবে। ঠিক আছে, সিস্টেমিক স্ক্লেরোসিস আসতে পারে, এমসিটিডিও আসতে পারে। সো দিস ইজ এপিএস, এবং এপিএস থেকে হচ্ছে যে আপনার এটাও বলছিলাম লুপাস, এটা মানে নিউরোলজি ক্লাসে বলছিলাম, লুপাস অ্যান্টিকোয়াগুলেন্ট যেটা, সেটা আপনার এই যে থ্রম্বো এম্বোলিজমের ফিচারটা সবচেয়ে বেশি করে। এটা তো আপনার 3টা অ্যান্টিবডি আছে, তার মধ্যে লুপাস অ্যান্টিকোয়াগুলেন্টটা হচ্ছে বেশি খারাপ। ঠিক আছে, আচ্ছা ইনফেক্টিভ এন্ডোকার্ডিটিস এর ক্ষেত্রে ফলোইং ইম্প্যাক্টস মোস্ট ফেভারেবলি অন প্রগনোসিস, মানে গুড প্রগনোসিস কোনটা ইনফেক্টিভ এন্ডোকার্ডিটিস এর ক্ষেত্রে? আপু হচ্ছে মানে কথা একটু ভেঙে ভেঙে আসতেছে আর কি, কথা শোনা যাচ্ছে না। ভিরিডেন্স এটিওলজিটাই ভিরিডেন্স এটিওলজিটাই হচ্ছে আপনার ইন কেস অফ ইনফেক্টিভ এন্ডোকার্ডিটিস এর ক্ষেত্রে ভালো নাকি? স্ট্যাপ জি ওরিয়াস হচ্ছে ভাইয়া। খারাপ মোস্ট কমনলি। ঠিক আছে, অ্যাবসেস ফরমেশন তো খারাপ, বয়স বেশি সেটাও খারাপ, প্রস্থেটিক ভালভ হলে আরো খারাপ, হার্ট ফেলিয়ার হলে তো আমরা সার্জারির দিকে চলে যাব। তো ভিরিডেন্সটা হচ্ছে যে বেটার আউটকাম বা বেটার প্রগনোসিস। বাকি সবগুলা কিন্তু হচ্ছে যে আপনার সার্জিক্যাল ইন্টারভেনশনের দিকে চলে যায়। এটার অ্যান্সার বলেন। হ্যাঁ, এমআরআই ব্রেইন। কেন আমার ব্রেন? সিস্টেমিক মানে ইকোকার্ডিওগ্রাম এইচওসিএম আছে কিনা সেটা দেখার জন্য। আরে এটা এতক্ষণ লাগছে, এই জন্য তো দিলাম। এটা সিএম কিন্তু খুব ইম্পর্টেন্ট। ইকোকার্ডিওগ্রাফি করে আপনি হচ্ছে যেটা বের করবেন। ঠিক আছে, ওই ইয়াং পেশেন্ট কলাপসিং ফিচার নিয়ে আসছে, ইকো ফার্স্ট চিন্তা করতে হবে না। আচ্ছা, which of the following medication should be discontinued prior to starting sildenafil?
সিলডেনাফিলের সাথে কোনটা আপনি ইউজ করতে পারবেন না? নিকোরান্ডিল। নিকোরান্ডিল, ভেরি গুড। কি হবে? হাইপোটেনশন করবে আর করে এটা হচ্ছে আপনার প্রসেস। আচ্ছা, নিকোরান্ডিল হচ্ছে ডুয়াল প্রপার্টি থাকে, ঠিক আছে? নিকোরান্ডিলে ডুয়াল প্রপার্টি থাকে। সিলডেনাফিল নাইট্রেট বা নাইট্রেট জাতীয় যেসব জিনিস এগুলোর সাথে দেওয়া হয় না, ব্লাড প্রেশারটা কমায় দেয়। ভেরি গুড। বিপিটা কমাবে, ঠিক আছে? বিপিটা কমাবে। ওকে, লাস্ট থেকে পড়েন। মোস্ট লাইকলি ডিফেক্ট কই? পেশেন্টের কনজেনিটাল লং কিউটি সিনড্রোম, তাহলে মোস্ট লাইকলি ডিফেক্ট কোথায় হবে? ডি। পটাশিয়াম চ্যানেল। পটাশিয়াম চ্যানেলকে কি করবে? র্যাপিডলি ডিলেড রেকটিফাইড পটাশিয়াম চ্যানেল মিউটেশন, স্লো, কোনটা করবে? সোডিয়াম চ্যানেল মিউটেশন ডি। ভাইয়া এটা ইয়া তো কনজেনিটাল লং কিউটি তো। ইন কেস অফ কনজেনিটালের ক্ষেত্রে আমরা হচ্ছে যে কনজেনিটাল হচ্ছে কয়টা টাইপস? কনজেনিটাল হচ্ছে লং কিউটি হচ্ছে তিনটা টাইপস। এক নাম্বারটা হচ্ছে রোমানো ওয়ার্ড সিনড্রোম, দুইটা। লং কিউটির ক্ষেত্রে বলতেছেন আপু কনজেনিটালি? জি ভাইয়া, না জার্ভেল লেঞ্চ নেলসন সিনড্রোম, রোমানো ওয়ার্ড সিনড্রোম, আরেকটা জানি না, দুটাই তো জানি। আচ্ছা, কনজেনিটালি আমি দেখছি তিনটা আছে, ঠিক আছে? এবং ডিফারেন্ট ডিফারেন্ট কারণে হচ্ছে যে এটা হয়, মানে রিস্ক ফ্যাক্টর থাকে, স্টিমুলেটরি ফ্যাক্টর থাকে, এক নাম্বার। দুই নাম্বার হচ্ছে যেটা জানতে হবে সেটা হচ্ছে যে লং কিউটি ওয়ান যেটা, সেটা হচ্ছে মোস্ট কমনলি থাকে। এখানে হচ্ছে জার্ভেল লেঞ্চ নেলসন সিনড্রোম। হ্যাঁ, আইসোলেটেড ক্রোমোজোম 11-এ এটা হয়, এবং এটা হচ্ছে যে আপনার এই ভোল্টেজ গেটেড পটাশিয়াম চ্যানেলটাকে স্লো করে দিবে, এক কথায় শেষ, ঠিক আছে? স্লো করে দিবে। লং কিউটির ক্ষেত্রে হচ্ছে আপনার মোস্ট কমনলি হচ্ছে এটা 32-35% কেসে হয়, স্লো করবে পটাশিয়াম চ্যানেল মিউটেশনটাকে, ঠিক আছে? এবং ক্রোমোজোম হচ্ছে 11, নাম তো মাশাআল্লাহ, ACNQ1, ACNQ1। ওকে, 3 নাম্বার কোনটা ভাইয়া? 3 নাম্বারের নামটা মাথায় নাই, কিন্তু কনজেনিটালের 3 নাম্বার আছে, ঠিক আছে? এই যে এটা অবশ্য লং কিউটি ক্ষেত্রে বলছে। 3 নাম্বারের নামটা আমি বলে দিব লাস্টে। সোডিয়াম চ্যানেল মিউটেশন। সোডিয়াম চ্যানেল মিউটেশন হচ্ছে ইন কেস অফ হচ্ছে আপনার টাইপ 3, না এটা আলাদা। ব্রুগাডা। আচ্ছা, বিএনপি প্রাইমারি রিলিজ ইন ক্রনিক হার্ট ফেলার কোন জায়গা থেকে বিএনপি আসে? এএনপি কই থেকে আসে? বিএনপি কই থেকে আসে? ভেন্ট্রিকল বলো। থেকে, ভেন্ট্রিকল, লেফট হ্যাঁ, ভেন্ট্রিকল। এএনপি আসে রাইট অ্যাট্রিয়াম, আর বিএনপি আসে লেফট ভেন্ট্রিকল। হ্যাঁ, কথায় আছে অ্যাট্রিয়াম, বি তে হচ্ছে ভেন্ট্রিকল, ঠিক আছে? এটা এইভাবে মনে রাখবো আমরা। ওকে, আচ্ছা, কোনটা দিয়ে হচ্ছে মেইনলি হার্ট ফেলিয়ারের প্রগনোসিস ভালো না খারাপ সেটা দেখা যায়? এনটি প্রো বিএনপি। এনটি প্রো বিএনপি, ভেরি গুড। এএনপি বিএনপি কি ভালো না খারাপ? এনটি প্রো বিএনপি খারাপ। ভালো। খারাপ। ভালো না ভাইয়া? বিএনপি বিএনপি ভালো না, এটা অ্যাক্টিভ। এএনপির পুরো নাম কি? এটা অ্যাকচুয়াল নাইট্রেটিক পেপটাইড। অ্যাট্রিয়াল নাইট্রিয়াসিস পেপটাইড। আর বিএনপি মানে কি? এটা হলো বি Brain, টাইপ অর brain, ব্রেইন। brain বি টাইপ ব্রেন natriuretic। ব্রেইন নাইট্রিয়াটিক থেকেই বলা পেপটাইড। যায়। হ্যাঁ, ব্রেন নাইট্রিয়াটিক পেপটাইড আর কি, এটা কি করে? এটা ফাংশনটা কি?
এটা হলো কার্ডিয়াক মায়োসাইটটাকে করে আপনার এবার ভেজুলার ডায়ালিসিস হিসেবে কাজ করে। হ্যাঁ তোমার মতটা কি? ডায়ালাটেশন এটা হচ্ছে যে আরো স্পেসিফিক যদি বলা যায় তাহলে হচ্ছে যে আপনার নাইট্রোইউরেসিস নাইট্রোইউরেসিস মানে কি ন্যাট্রিসিস করে নাইট্রোইউরেসিস করে সোডিয়ামটাকে বের করে দিচ্ছে বের করে দিচ্ছে সোডিয়াম বের করলে সোডিয়ামের সাথে কি যাবে ওয়াটার যাবে ওয়াটার যাবে আপনার কার্ডিয়াক ফেলিয়ার হয়েছে সে পানি বের করে দিচ্ছে তাহলে হার্টের উপরে প্রেসার কম আছে তার মানে এগুলা ভালো এগুলাকে হচ্ছে ভাঙে কে এটাকে মানে হলো নেফ্রোলাইসিন। ন্যাফ্রিলাইসিন ন্যাক্রোলাইসিন ন্যাফ্রিলাইসিন এই ন্যাফ্রিলাইসিনটা কি ভালো কাজ করতেছে না খারাপ কাজ করতেছে ভালো কাজ করতেছে এই, খারাপ কেমন? কাজ করতেছে। খারাপ কাজ করতেছে আপনার এএনপি আর বিএনপি তো ভালো আপনার এএনপি না আর ন্যাক্রোলাইসিন বিএনপি হ্যাঁ ন্যাক্রোলাইসিন খারাপ তাহলে ন্যাফ্রিলাইসিন ইনহিবিটরের নাম বলেন স্যাকুবিট্রিল স্যাকিবিট্রিল ন্যাক্রোলাইসিন ইনহিবিটর ন্যাফ্রিলাইসিন ইনহিবিটর স্যাকিবিট্রিল ন্যাফ্রিলাইসিন ইনহিবিটর ঠিক আছে স্যাকিবিট্রিলটা হচ্ছে ন্যাফ্রিলাইসিনটাকে ইনহিবিট করতেছে যাতে এএনপি আর বিএনপি কে ভাঙতে না পারে এখন হচ্ছে যে এটা স্যাকিবিট্রিল ভালসার্টান হিসেবে আমরা ইউজ করি এবং এটা হচ্ছে যে ওয়ান অফ দা বেস্ট ড্রাগ এখন কার্ডিয়াক ফেল পেশেন্টের ক্ষেত্রে ঠিক আছে এটাও মর্টালিটি বেনিফিটের মধ্যে আসে কিন্তু ওটা হচ্ছে যে ওই ইয়া না মানে বইতে আছে এরকম না এটা হচ্ছে যে একটু বিভিন্ন জার্নাল বা গাইডলাইনে চলে আসছে আর কি ঠিক আছে এই জন্য এই জিনিসটা ইম্পর্টেন্ট আচ্ছা এটার অ্যান্সার দেন কোয়ার্টেশন অফ আয়োটা। কোয়ার্কটেশন অফ আওয়াটা কেন বললেন কোয়ার্কটেশন অফ আওয়াটা নার্ভ সিনড্রোম বাইপাস আচ্ছা এটার আন্ডারলাইং ডায়াগনোসিস আচ্ছা কালকে তো জিজ্ঞেস করলাম মনে আছে টার্নার সিনড্রোমের মোস্ট কমন অ্যাবনর্মালিটি কি হয় কার্ডিয়াক আপনার কিছু পড়া লাগবে না আপনি জাস্ট এটা বলেন বাইকাসপিড অ্যাওর্টিক ভালভ। বাইকাসপিড অ্যাওর্টিক ভালভ চলে আসতেছে তো সিস্টোলিক মারমার রাইট এক্সটার্নাল এজে ওখানে কোন ভালভের সমস্যা থাকে অ্যাওর্টিক ভালভের সমস্যা থাকে So, কোয়ার্কটেশন অফ আওয়াটা থাকবে আপু একজন একটু বলেন তো কোয়ার্কটেশন অফ আওয়াটা কখন আমরা চিন্তা করব ব্লাড প্রেশার থাকলে। ব্লাড প্রেশার দুই আর্মে যদি ডিফারেন্স থাকে কত বেশি ডিফারেন্স থাকবে 10 এর বেশি ডিফারেন্স থাকবে ঠিক আছে আচ্ছা এটা আসেন which of the following is the most likely diagnosis thromboembolic disease coarctation of aorta pulmonary hypertension PDA DSD 35 বছরের মেল পেশেন্ট রেগুলার ফলো আপে নাই ইমার্জেন্সি ডিপার্টমেন্টে আসছে ইনক্রিজিং শর্টনেস অফ ব্রেথ নিয়ে a murmur was noted in childhood his parents refused to allow regular follow up increasingly difficult to do his job as a builder examination finding a BP 150/80 pulse 88 patient looks cyanous at rest and clubbing bilateral crackles chest আছে fluid overload আছে you find some old letters scanned into the computer which suggests he had a pansystolic murmur in childhood which appears quieter or absent now pansystolic murmur example কি আগে pansystolic murmur example বলো mitral regurgitation tricuspid regurgitation ventricular septal defect ventricular septal defect very good ventricular septal defect congenital heart disease এর মধ্যে acyanotic যদি হয় মোস্ট কমন কোনটা ventricular septal defect এখানে কি সে শুধু ভিএসডি নিয়ে আসছে আর কোনো ফিচার তার আছে ভেন্ট্রিকুলার সেপ্টাল ডিফেক্ট ছাড়া পালমোনারি হাইপারটেনশন কিছু আছে। বিপি বেশি আছে আচ্ছা ক্লাবিং Pulmonary আছে hyper- তাহলে ক্লাবিংও আছে ফ্লুইড ওভারলোড ক্লাবিং আছে সায়ানোস এটা কি তাহলে সায়ানোস আছে ক্লাবিং আছে তাহলে এটা কি আমরা পালমোনারি হাইপারটেনশন বলবো নাকি অন্য কিছু বলবো ভাই আইসেনমেন্ট আইসেনমেঙ্গার সিন্ড্রোম আছে এখানে ঠিক তো আছে নাই অপশন না অপশন নাই তা আপনি ধারণা করতেছেন এটা থাকবে ঠিক আছে কারণ হচ্ছে যে অপশন নাই এই কারণে আপনার চিন্তা করতে তো বাধা দেয় নাই আপনাকে চিন্তা করে রাখবেন কারণ এগুলো পরবর্তীতে আপনাকে রেসিডুয়াল নলেজটা গ্রো করাবে যে আইসেনমেঙ্গার থাকা মানে হচ্ছে যেরকম সায়ানোসিস তারপর হচ্ছে ক্লাবিং এই ফিচারগুলো দেওয়া থাকবে ঠিক আছে ওকে
which of the following is most appropriate drug treatment for his rhythm disturbance? এটা আপনাদের পারার কথা। টর্সিটি পয়েন্টেস কি দিবেন? টর্সিটি পয়েন্টেসের ফার্স্ট লাইন ড্রাগ কি? ম্যাগনেসিয়াম। 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 আচ্ছা, সুন্দর একটা প্রশ্ন এটা। which of the following is the most appropriate option? biventricular pacemaker, dual chamber pacemaker, dual site atrial pacemaker, ICD, unipolar pacemaker. পেশেন্ট কি ফিচার নিয়ে আসছে দেখেন, 62 বছরের মেল পেশেন্ট, biventricular failure নিয়ে আসছে, ম্যাক্সিমাম ডোজ অফ এসি বিটা ব্লকার নিউরোকর্টিকস পাচ্ছে, ফুসিমাইড অ্যাসপিরিন অ্যাটোভাসিলিন। biventricular pacemaker. biventricular pacemaker কেন? এই biventricular failure biventricular failure এক কথায় শেষ। ভেরি গুড আপু, ভেরি গুড। পেশেন্টের biventricular failure আছে, ঠিক আছে, বাইল্যাটারাল ক্র্যাকলস আছে, পিটিং ইডিমা আছে বাইল্যাটারালি, এবং বলেই দিছে। সো আমরা এখানে বাইভেন্ট্রিকুলার পেসমেকারটা দিব, ঠিক আছে। আচ্ছা, আমার প্ল্যান ছিল আজকে একটু পর্যন্ত পড়ানো, আমরা 5টা মিনিট গ্যাপ নিব, এরপরে আমি আর 15 থেকে 20 মিনিট নিব একটা লেকচার পড়ায় দেওয়ার জন্য, ঠিক আছে। এরকম টানা পড়ালে হয়তো বা আপনাদের সমস্যা হয়, আমি একটু 5 মিনিটের একটা ব্রেক নিব, ওকে, 5টা মিনিট। এটা কি ডুয়েল চেম্বার পেসমেকার নাকি বাইভেন্ট্রিকুলার? atrium.
হ্যালো, সবাই আছেন? হ্যালো, কথা কি শোনা যাচ্ছে আমারটা? একজন একটু রেসপন্স করবেন কষ্ট করে। জি, শোনা যাচ্ছে। থ্যাংক ইউ। আচ্ছা, আমাদের আহ, যে টপিকগুলো আছে সে টপিকগুলোর মধ্যে হচ্ছে যে আপনার অ্যাট্রিয়াল ফিব্রিলেশন, এসভিটি, ভিটি এগুলো নিয়ে হচ্ছে যে আপনার অনেক বেশি সিনারিও আসে এবং অ্যাট্রিয়াল ফিব্রিলেশন নিয়ে আপনার ম্যানেজমেন্ট অপশনটা অনেক বেশি ইম্পর্টেন্ট। অ্যাট্রিয়াল ফিব্রিলেশনের মধ্যে হচ্ছে আপনি যখন ম্যানেজমেন্ট করবেন সেটা নিয়ে একটা কথা বলছি যে রেট কন্ট্রোল আর রিদম কন্ট্রোল। রেট কন্ট্রোল কাদের ক্ষেত্রে করবেন, রিদম কন্ট্রোল কাদের ক্ষেত্রে করবেন, সেটার হচ্ছে যে আপনার একটা ক্রাইটেরিয়া আছে। আমি রেট কন্ট্রোলের ক্রাইটেরিয়াটা মনে রাখি। রিদম কন্ট্রোলের সেটা হচ্ছে যে আপনার বয়স বেশি, আইএসডি বা একটা কার্ডিয়াক হার্ট ডিজিজের হিস্ট্রি থাকে পেশেন্টের। এখন আসেন, একটা পেশেন্ট যদি অ্যাট্রিয়াল ফিব্রিলেশন নিয়ে আসে, আমি মেইনলি ম্যানেজমেন্টটা বলছি কারণ ওখান থেকে প্রশ্ন বেশি আসে। একটা পেশেন্ট যদি আপনার অ্যাট্রিয়াল ফিব্রিলেশন নিয়ে আসছে এবং তার সময় বলে দিছে হচ্ছে যে আপনার 48 আওয়ার্স এর মধ্যে আসছে, ঠিক আছে, 48 আওয়ার্স এর মধ্যে আসছে, তাহলে তখন আমাদের ম্যানেজমেন্ট অপশন কি হবে? আর 48 আওয়ার্স পরে আসছে তখন আমাদের ম্যানেজমেন্ট অপশন কি হবে? ঠিক আছে, যদি পেশেন্ট 48 আওয়ার্স এর মধ্যে আসে, এবং আমি সবসময় বলি যে যে কোনো পেশেন্ট অ্যারিথমিয়া উইথ হেমোডাইনামিক আনস্টেবিলিটি পার্সেন্ট হচ্ছে ডিসি কার্ডিভার্সন, কিছু পারেন আর না পারেন এটাই হচ্ছে অ্যান্সার, কোনো দিকে তাকানোর দরকার নেই। ঠিক আছে, এখন ধরেন পেশেন্ট হচ্ছে আপনার হেমোডাইনামিক আনস্টেবিলিটি নাই পেশেন্ট, ঠিক আছে, আপনি হচ্ছে পেশেন্টের 48 আওয়ার্স এর মধ্যে আসলে পেশেন্টের নেক্সট স্টেপ কি হবে যদি আপনি হেমোডাইনামিক আনস্টেবিলিটি না পান? 48 আওয়ার্স এর মধ্যে আসলে আপনি প্রথমে একটু দেখবেন যে তার কোনো লেফট এট্রিয়াল অ্যাপেন্ডেজে কোনো থ্রম্বাস আছে নাকি। লেফট এট্রিয়াল অ্যাপেন্ডেজে থ্রম্বাস দেখার জন্য আমরা কোন ইনভেস্টিগেশনটা করব? একটু ট্রান্সইসোফেজিয়াল ইকো। ট্রান্সইসোফেজিয়াল ইকো। ট্রান্সইসোফেজিয়াল ইকো করলেন 48 আওয়ারের পরে আসলে 48 আওয়ার্স এর আগে আসলে 48 আওয়ার্স এর আগে আসলে আমরা ট্রান্সইসোফেজিয়াল ইকো করব। ইকো করে দেখবো যে তার কোনো থ্রম্বাস আছে নাকি, থ্রম্বাস আছে নাকি। যদি থ্রম্বাস থাকে, ইউজুয়ালি থাকে না, বাট যদি থ্রম্বাস থাকে তখন হচ্ছে যে আমাদেরকে কার্ডিওভার্সন করতে হবে অ্যান্টিকোয়াগুলেশন দেওয়ার পরে 3 উইকস 4 উইকস এর প্যাটার্নে। 3 উইকস অ্যান্টিকোয়াগুলেশন দিব, কার্ডিওভার্সন করব, তারপর 4 উইকস চালাবো। এটা হচ্ছে ওয়ে। যদি আপনার লেফট অ্যাট্রিয়াল অ্যাপেন্ডিসাইটিস ভালো, কোনো থ্রম্বাস নাই, এখন পেশেন্টকে হচ্ছে আপনি কার্ডিওভার্সন করবেন। কার্ডিওভার্সন করবেন হচ্ছে ফার্মাকোলজিক্যাল মেথডে। সেটা কি? ওই যে ওই প্যাটার্নে চলে যাবেন, অ্যামিওডারন অথবা ফ্লেকেনাইড। প্যাটার্ন করবে কিভাবে? যদি স্ট্রাকচারাল হার্ট ডিজিজ থাকে তাহলে অ্যামিওডারন, স্ট্রাকচারাল হার্ট ডিজিজ নাই তাহলে ফ্লেকেনাইড। ঠিক আছে, সুন্দর চলে আসলো। তাহলে 48 আওয়ার্স এর মধ্যে কাহিনী শেষ। 48 আওয়ার্স এর পরে আসলে কি করবেন আপনারাই বলেন। 48 আওয়ার্স পরে আসলে আপনার লেফট এট্রিয়াল অ্যাপেন্ডেজের থ্রম্বাস দেখার দরকার নেই, মনে করবেন যে তার থ্রম্বাস আছে। তখন আমাদের নেক্সট ক্রাইটেরিয়া কি? অ্যান্টিকোয়াগুলেশন দিয়ে দেবো কতদিনের জন্য? 3 উইকস। 3 উইকস। দেন কার্ডিওভার্সন করব। দেন হচ্ছে আমরা কতদিন চালু রাখবো অ্যান্টিকোয়াগুলেশন? 3 উইকস, কার্ডিওভার্সন 4 উইকস। 3 উইকস, কার্ডিওভার্সন 4 উইকস, ঠিক আছে।
3 উইকস অ্যান্টিকোয়াগুলেশন দিব, দেন আমরা কার্ডিওভার্সন করব, দেন 4 উইকস হচ্ছে আমরা এই অ্যান্টিকোয়াগুলেশনটা চালাবো, ঠিক আছে? আচ্ছা, এখন আসেন, এখন একটা কথা বলেন আমাকে, রেট কন্ট্রোল ভালো বেনিফিট দেয় মর্টালিটিতে নাকি রিদম কন্ট্রোল? রেট কন্ট্রোল। রেট কন্ট্রোল, ভেরি গুড। রেট কন্ট্রোল হচ্ছে আপনি মর্টালিটির বেনিফিট বেশি দিবেন, আরেকটা পয়েন্ট। আচ্ছা, তাহলে আমাদের 48 আওয়ার্সের আগে 48 আওয়ার্সের পরে এটা নিয়ে কথা শেষ। আর যদি ডেফিনিটিভ বলা হয় যে আপনি পেশেন্টকে হচ্ছে ইয়া করবেন, মেডিকেল থেরাপিতে কাজ হচ্ছে না, তখন আপনি কোন থেরাপিতে যাবেন? এএফ যদি মেডিকেল থেরাপিতে ভালো মতো কাজ না করে, তাহলে রেডিও অ্যাবলেশন। অ্যাবলেশন কোথায় করবেন? অ্যাবলেশন সার্জিক্যাল হতে পারে, ক্যাথেটার হতে পারে, এভিনট হতে পারে। আচ্ছা, এটা পয়েন্টটা আসবে কিভাবে জানেন? অ্যাট্রিয়াল ফিব্রিলেশন কোথায় তৈরি হয়, কোন জায়গাটা ইম্পর্টেন্ট? অ্যাট্রিয়ামে। পালমোনারি ভেইন। পালমোনারি ভেইন যেখানে ড্রেইন করে সেখানে হচ্ছে যে আপনার এই অ্যাট্রিয়াল ফিব্রিলেশনটা ঝামেলা হয়, মানে এটা ঝামেলার কারণে অ্যাট্রিয়াল ফিব্রিলেশনটা তৈরি হয়, ঠিক আছে? তাহলে কোন জায়গায় হচ্ছে যে আপনি রেডিও ফ্রিকোয়েন্সি অ্যাবলেশন করবেন? আপনি রেডিও ফ্রিকোয়েন্সি করবেন পালমোনারি ভেইনের আইসোলেটেড উইথ অ্যাবলেশন, তাহলে এটা ক্যাথেটার অ্যাবলেশন হিসেবে এএফ এর ক্ষেত্রে ট্রিটমেন্ট ম্যানেজমেন্ট ইন কেস অফ মেডিকেল থেরাপি যদি ফেইল হয়। এটা হচ্ছে আরেকটা পয়েন্ট। কেন আপনাদেরকে হচ্ছে সাইটটা জানালাম, কারণ ওই সাইটে হচ্ছে আপনাকে রেডিও ফ্রিকোয়েন্সি অ্যাবলেশন করতে হবে। দুইটা থেকে প্রশ্ন আসছে, দুইটা থেকে প্রশ্ন আসছে। এখন আসেন, আপনি অ্যাট্রিয়াল ফিব্রিলেশন সাথে হচ্ছে আপনার অ্যান্টিকোয়াগুলেশন, ঠিক আছে? যদি মাইট্রাল স্টেনোসিস থাকে তার অ্যান্টিকোয়াগুলেশন কি দিবেন? অ্যাট্রিয়াল ফিব্রিলেশনের আন্ডারলাইং কজ যদি কোনো ভালভুলার হার্ট ডিজিজ হয় তার অ্যান্টিকোয়াগুলেশন হবে ওয়ারফারিন, কোনো কথা নাই। অ্যাট্রিয়াল ফিব্রিলেশনের সাথে যদি আদার ফাইন্ডিংস থাকে, এই যে অ্যান্টিকোয়াগুলেশন একটা পেশেন্টকে দিবেন নাকি না দিবেন সেটা কোন স্কোরের মাধ্যমে আপনি বের করবেন? চ্যাটভাট স্কোর। চার্টভাস স্কোর, ঠিক আছে? 0 হলে নো ট্রিটমেন্ট, 1 হলে মেইলের ক্ষেত্রে আপনি ট্রিটমেন্ট দিবেন, ফিমেলের ট্রিটমেন্ট দিবেন না, ফিমেলের 2 হওয়া লাগবে, ঠিক আছে? আচ্ছা, আমরা চার্টভাস স্কোর কখন করব? অ্যাট্রিয়াল ফিব্রিলেশনের ম্যানেজমেন্ট আসলে সবার আগে আপনি চার্টভাস স্কোর করে ফেলবেন, ঠিক আছে? এবং মনে রাখবেন হচ্ছে বয়স 75 এর উপরে বা 75, অথবা আগে একটা স্ট্রোক হয়েছে বা টিআই হয়েছে, এই দুইটা পয়েন্টে 2 করে মার্কস। আমি এটাই মনে রাখছি, আর এত মনে রাখতে পারি নাই, আমি এত মনে রাখতে পারি না আর কি, কারণ মুখস্থ করা খুব টাফ আমার জন্য। তো যাই হোক, অ্যাট্রিয়াল ফিব্রিলেশনের সাথে অ্যান্টিকোয়াগুলেশন, অ্যাট্রিয়াল ফিব্রিলেশন, রেট কন্ট্রোল, রিদম কন্ট্রোল, ক্যাথেটার অ্যাবলেশন করে ফেলেন আপনি, ঠিক আছে? আচ্ছা, ক্যাথেটার অ্যাবলেশন করে ফেলেন। এখন হচ্ছে রেট কন্ট্রোল কি দিয়ে করবেন? বিটা ব্লকার, ক্যালসিয়াম চ্যানেল ব্লকার, ডিগক্সিন। বিটা ব্লকার, ক্যালসিয়াম চ্যানেল ব্লকার, ডিগক্সিন। আচ্ছা, একটা পেশেন্ট আসবে আপনার কাছে অ্যাট্রিয়াল ফিব্রিলেশন নিয়ে, তার আপনি দেখলেন যে বাইভেজাল ক্রিপিটেশন আছে, সাথে আপনার অ্যাঙ্কেল ইডিমা আছে, তাহলে এটা ট্রিটমেন্ট অপশন কি হবে? ডিগক্সিন। ডিগক্সিন, ভেরি গুড। এটা বলা হয়ে থাকে যে অ্যাট্রিয়াল ফিব্রিলেশন উইথ হার্ট ফেলার ট্রিটমেন্ট অপশন হচ্ছে ডিগক্সিন, আমরা ট্রিটমেন্ট অপশন দিব হচ্ছে ডিগক্সিন, ঠিক আছে? ওকে, সো এটা গেল অ্যাট্রিয়াল ফিব্রিলেশনের মধ্যে যে যে পয়েন্টটা পরীক্ষায় আসছে সে পয়েন্টটা নিয়ে আমার কথাবার্তা। এখন আসেন এসবিটি, অনেকবার আসবে। এসবিটি টাইপস বলেন বা কজ বলেন। টাইপস। কজ, মেনলি কজ। কজ, মেইনলি কজ। কজ, মেনলি কজ। মেইনলি 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 কজ। মে
আমার এসবিটি আসছিল মিড টার্মে 3 লাইনের প্রশ্নের অ্যান্সার দিছিলাম আমি নিজে হাসতেছিলাম অ্যান্সার দিয়ে। তারপর কিছুক্ষণ প্রশ্নের দিকে তাকাই, দেখি যে 5 মার্ক 3 লাইন লিখলে কি আমি কি 5 মার্ক পাবো নাকি? প্রশ্নটা বলতেছি আপনাদেরকে। এসবিটি একটা আমব্রেলা টার্ম আছে, এসবিটি আমরা অনেক কিছু জানি। এসভিটির কজের মধ্যে হচ্ছে যে আপনার এভিআরটি, এভিএনআরটি, জাংশনাল ট্যাকিকার্ডি এগুলো আসবে। মোস্ট কমন হচ্ছে আপনার সুপ্রাভেন্ট্রিকুলার ট্যাকিকার্ডিয়া করে হচ্ছে এই এভিএনআরটি, এভিএনআরটি, ঠিক আছে। সুপ্রাভেন্ট্রিকুলার ট্যাকিকার্ডিয়ার ক্রাইটেরিয়া বলতে পারবেন? কালকে বলছিলাম। ফিমেলে বেশি হবে, মনে আছে? সুপ্রামেন্টাল ট্যাকিকার্ডি ইউজুয়ালি ন্যারো কনসেপ্টে থাকে, ইন্টারনাল করা থাকে, রেটটা 160 এর উপরে থাকে। আচ্ছা, সুপ্রাভেন্ট্রিকুলার ট্যাকিকার্ডিয়ার ক্ষেত্রে এগুলো বলুন। আচ্ছা, এগুলো হতে পারে। ফিমেলের ক্ষেত্রে বেশি হয়, এটা একটু মাথায় রাখবেন। এসবিটি থেকে 3টা পয়েন্টে প্রশ্ন আসে। এক পয়েন্ট হচ্ছে যে আপনার এসবিটি ম্যানেজমেন্ট, 2 নাম্বার পয়েন্ট হচ্ছে এসবিটির সাথে বিটির পার্থক্য কিভাবে করবেন, ঠিক আছে। এসবিটি তে ম্যানেজমেন্ট কি দিবেন ফার্স্টে? Valsalva vagal maneuver. আচ্ছা, আপনি এসবিটি পাইছেন, আপনাকে বললো যে নেক্সট স্টেপ কি হবে? আপনি Carotid message. না, যদি আমি অ্যাডভার্স সাইন দেখবো যে কোনো অ্যাডভার্স সাইন আছে কিনা, যেমন সেটা কি? শক, সিনকপ, কার্ডিয়াক অ্যারেস্ট কোনো কিছু আছে কিনা, বা না, চেস্ট এগুলো পেইন, কিছু নাই। আপনার তাহলে দিব হলো আমি ভেগাল maneuver। ওকে, আচ্ছা, এসবিটির পেশেন্ট আপনি ক্লিনিক্যালি সিনারিওর মধ্যে আপনাকে বলে দিল তো এটা এসবিটির পেশেন্ট, ম্যানেজমেন্ট রিলেটেড নেক্সট স্টেপ কি হবে? নেক্সট স্টেপ, ঠিক আছে, নেক্সট স্টেপ কি হবে? এখন নেক্সট স্টেপের মধ্যে যদি একটা পয়েন্ট থাকে যে আপনি ক্যারোটিড 2 আছে নাকি দেখবেন, সেটা কি আপনি দেখবেন? শুনেন, আপনি তো ক্যারোটিড মেসেজ দিচ্ছেন, এখানে যদি ক্যারোটিড 2 থাকে তার মানে হচ্ছে যে এখানে ক্যারোটিড স্টেনোসিস থাকতে পারে। ক্যারোটিড স্টেনোসিস থাকলে আমরা এটা বুঝবো ক্যারোটিড 2 দিয়ে। একটা এসবিটি পেশেন্ট আপনি ম্যানেজমেন্ট দিবেন ক্যারোটিড মেসেজ, তার আগে আপনি ওখানে চেক করে দেখবেন যে ক্যারোটিড 2 আছে নাকি। ক্যারোটিড 2 থাকলে আপনি ক্যারোটিড মেসেজ দিতে পারবেন না। সো এসবিটির ক্ষেত্রে আপনাকে ফার্স্টে ক্যারোটিড মেসেজ দেওয়ার আগে ক্যারোটিড 2 আছে নাকি চেক করে নিতে হবে। দেন হচ্ছে আপনি না থাকলে ভালসালভা ম্যানুভার হিসেবে আপনি চলে যাবেন, মেসেজ দিয়ে দিবেন, ঠিক আছে। তো গেল এটা ফার্স্ট লাইন। সেকেন্ড লাইন কাজ হইলো না। অ্যাডেনোসিন, অ্যাডেনোসিন কেমনে দিবেন বলেন? আইভি অ্যাডেনোসিন দিব। প্রথমে দেব হলো 6 মিলিগ্রাম, পরে 12 মিলিগ্রাম, তারপর আবার 12 মিলিগ্রাম। আবার 12 মিলিগ্রাম, ভেরি গুড, 12 মিলিগ্রাম। পেশেন্টের অ্যাজমা আছে, কি দিবেন? দিব ক্যালসিয়াম চ্যানেল ব্লকার। ভেরাপামিল, হ্যাঁ। ভেরাপামিল। আবার প্রশ্ন এটাই আসছিল, আমার আসছে ডায়াগনোসিস। হ্যাঁ, ভেরাপামিল দিতে হবে, মেইনলি ভেরাপামিল অথবা ডিলটিয়াজাম দিই, ঠিক আছে। আচ্ছা, যদি অ্যাজমার পেশেন্ট থাকে তাহলে তো আমরা বিটা ব্লকার দিতে পারবো না। আমার প্রশ্ন আসছিল এসবিটি কি ডায়াগনোসিস নাকি পেশেন্ট অ্যাজমার পেশেন্ট, তাহলে আমরা কি ট্রিটমেন্ট দিব, এন্ড হচ্ছে আপনার এটার হচ্ছে টার্মিনেশন কিভাবে করে, টার্মিনেশনটা কিভাবে করে, ঠিক আছে। তো আপনি ফার্স্ট লাইন বললেন, সেকেন্ড লাইন বললেন, থার্ড লাইনে হচ্ছে যে আপনার যেটা আসলো সেটা হচ্ছে ভেরাপামিল অথবা হচ্ছে ডিলটিয়াজাম অথবা বিটা ব্লকার দিতে পারেন। যদি অ্যাজমা থাকে বিটা ব্লকার আমরা দিতে পারবো না। আর আমার তো ওই পয়েন্টটা আছে যে হেমোডাইনামিক আনস্টেবিলিটি, ডিসি শক, কোনো কথা নাই, ঠিক আছে। আচ্ছা, এখন আসেন প্রেগন্যান্সি উইথ এসবিটি, ফার্স্ট লাইন ট্রিটমেন্ট থেরাপি কি যদি পেশেন্ট স্টেবল থাকে? সেম ভাই, ওই আপনি মেসেজ দিবেন, দেন হচ্ছে যে আপনি ইয়া করবেন, অ্যাডেনোসিন দিবেন, ঠিক আছে। অ্যাডেনোসিন সেফ ইন প্রেগন্যান্সি, ঠিক আছে। আচ্ছা, নেক্সট আসতে পারে রিকারেন্স হয় এসবিটি,
Recurrence- এসভিটি উইথ প্রেগন্যান্সিতে একটা কোশ্চেন করছিলাম আমি, ওখানে হ্যাঁ। লেখা ছিল বিটা ব্লকার, হ্যাঁ, অপশনে ইয়া ছিল। যদি আপনার রেট কন্ট্রোল করা লাগে তখন হচ্ছে যে আপনি বিটা ব্লকার দিতে পারবেন, ঠিক আছে। রেট কন্ট্রোল করা রাখলে আপনি বিটা ব্লকার দিতে পারেন, অ্যাটেনল দিতে পারবেন না, ঠিক আছে। রেট কন্ট্রোল, এসভিটির ক্ষেত্রে রেট কন্ট্রোল ইন কেস আর অফ তা না হলে প্রেগন্যান্সি ক্যালকুলাস মেসেজ। ফার্স্টে ভেগাল ম্যানুভালই করতে হবে। যদি হেমোডাইনামিক মানে স্টেবিলিটি থাকে আগে ভেগাল ম্যানুভারই করবেন আপনি, ঠিক আছে। অ্যাকিউট এসবিটি ইন প্রেগন্যান্সি টার্মিনেট করার জন্য ফার্স্টে ভেগাল ম্যানুভার, দেন হচ্ছে যে আপনার অ্যাডেনোসিন দিতে হবে যদি ফেল করে ভেগাল ম্যানুভার। আপনি বিটা ব্লকার দিতে পারবেন যদি অ্যাকিউটলি আপনার রেট কন্ট্রোল করা লাগে, অ্যাকিউটলি রেট কন্ট্রোল করা লাগে, ঠিক আছে। ক্লিয়ার আপু? জি ভাইয়া। আচ্ছা, নেক্সট আসবে হচ্ছে আপনার রিকারেন্স অফ এসবিটি কিভাবে প্রিভেন্ট করা যায়। এটার একটা কাহিনী আছে। এটা কাহিনী হচ্ছে যেটা কি এসবিটি তে কি ডব্লিউপিডব্লিউ এর সাথে অ্যাসোসিয়েটেড নাকি ডব্লিউপিডব্লিউ ছাড়া আছে। যদি ডব্লিউপিডব্লিউ এর সাথে অ্যাসোসিয়েটেড থাকে তাকে আপনি সেকেনাইড অথবা প্রোপাফেনন দিতে পারেন। যদি পেশেন্ট ডব্লিউপিডব্লিউ এর সাথে ডব্লিউপিডব্লিউ এর সাথে অ্যাসোসিয়েটেড না, দেন হচ্ছে যে আপনার তখন চলে আসবে কি বিটা ব্লকার ফার্স্ট লাইন, ঠিক আছে। ইন কেস অফ এসবিটি রিকারেন্সটা আপনি প্রিভেন্ট করার জন্য এন্ড বলা হয় যে মেটোপ্রোরোল ইউজ করতে পারবেন প্রোফাইলেক্সিস ইন কেস অফ এসবিটি ইন প্রেগন্যান্সি, মেটোপ্রোরোল, ঠিক আছে। ডব্লিউপিডব্লিউ এর সাথে বিটা ব্লকারের কি সম্পর্ক? পোস্টমিও সিনড্রোম থাকে। ডব্লিউপিডব্লিউ তে কিছু ড্রাগ দিতে পারবেন না, যারা রেট লিমিট করে ফেলে সেসব ড্রাগ আমরা দেই না। যেমন এই বিটা ব্লকার, রেট লিমিটিং ক্যালসিয়াম চ্যানেল ব্লকার, এগুলো আমরা ডব্লিউপিডব্লিউ সিনড্রোমে দিব না। অলরেডি তার চোরা পথ দিয়ে রেট চলে যাচ্ছে, ইলেকট্রিসিটি চলে যাচ্ছে। আপনি যদি নর্মাল ইলেকট্রিসিটিটাই কমাই দেন তাহলে তো পেশেন্ট উপরের দিকে উঠে যাবে সরাসরি, ঠিক আছে। আচ্ছা, এটা গেল হচ্ছে আপনার এসবিটি রিলেটেড। এখন আসেন ভিটি রিলেটেড। ভিটির ক্ষেত্রে আপনার ওই যে জিনিসটা যে ভিটি আর এসবিটির মধ্যে পার্থক্য কিভাবে করবেন এবং এসবিটি ভিটি একটা আরেকটার ডিফারেন্সিয়াল ডায়াগনোসিসে চলে আসবে। ভিটির নেক্সট ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস হচ্ছে এসবিটি। ফিশন বিট, ক্যাপচার বিট, যেগুলো আমি বলছি, এই বিট ডিসোসিয়েশন, আইএসডির হিস্ট্রি আছে, পেশেন্টের ক্যারোটিক সাইনাস ডিসেন্ট কাজ হয় নাই, তার মানে বুঝে যাবেন যে এটা ভিটির দিকে চলে যাচ্ছে, ঠিক আছে। এখন আসেন ভিটি পেশেন্টের ক্ষেত্রে আমাদের ম্যানেজমেন্ট অপশন কি হবে? কেউ বলতে পারবেন ভিটি পেশেন্টের ক্ষেত্রে ম্যানেজমেন্ট অপশন কি হবে? হেমোডাইনামিক আনস্টেবিলিটির ক্ষেত্রে না, স্টেবিলিটির ক্ষেত্রে বলতে হবে। অ্যামিওডারন, লিডোকেইন, লিডোকেইন, প্রোকেনামাইড। প্রোকেনামাইড, ঠিক আছে। অ্যামিওডারন, লিডোকেইন, প্রোকেনামাইড এগুলো হচ্ছে যে আমরা ভিটির ক্ষেত্রে দিতে পারি। ভেরাপামিল হচ্ছে আমরা ভিটিতে দিব না, ভেরাপামিল হচ্ছে আমরা ভিটিতে দিব না, বারবার মাথায় রাখবেন। সো ভিটির ক্ষেত্রে এই জিনিসটা আপনাকে মাথায় রাখতে হবে যে ভিটি কার কোন ড্রাগ দিব না, ভিটির ক্ষেত্রে হচ্ছে যে কোন কোন ড্রাগ দিব, আর ভেরাপামিল দিব না, ভেরি গুড। আর হচ্ছে যে আপনার অ্যামিওডারন দিব। এখন আরেকটা জিনিস একটু কথা বলে নিই, সেটা হচ্ছে যে অ্যাডভান্স লাইফ সাপোর্টের ক্ষেত্রে কতটা শকের পরে আপনি ইয়া দিবেন, অ্যামিওডারন দিবেন? 3টা শকের। 3টা শকের পরে, 3টা শকের পরে, ঠিক আছে। আচ্ছা, আমরা যে ডিসি কার্ডিভার্সন দিই, ডিসি কার্ডিভার্সন দিই, সেই ডিসি কার্ডিভার্সনটা কত জুল কেউ বলতে পারবেন? এটা নিয়ে প্রশ্ন আসে। 70 থেকে 120 জুল। ডিসি কার্ডিভার্সন ইলেকট্রিক্যাল যেটা কার্ডিভার্সন সেটা হচ্ছে যে আপনার হাইস্ট হচ্ছে 360, ঠিক আছে। ফার্স্ট হচ্ছে যে আপনাকে 360টাই মারতে হবে, তারপরে বাকি কথাবার্তা। প্রথমবার যখন মারবেন 360, 360, ঠিক আছে, 360টাই মারতে হবে আপনাকে, এটা একটু মাথায় রাখবেন। সো অ্যারিথমিয়ার মধ্যে এই ভিটি, এসভিটি, এএফ, ঘুরে ফিরে এগুলা এবং এগুলার ম্যানেজমেন্ট, এগুলার ম্যানেজমেন্ট, এই জিনিসগুলা খুবই ইম্পর্টেন্ট। আজকে আমি 3টা টপিক নিয়ে আলোচনা করছি, পরের দিন হয়তো বা আমি 5 থেকে 6টা টপিক নিয়ে আলোচনা করবো, ঠিক আছে। আর
সবার রিকোয়েস্ট ছিল যে একটু নোটস পড়াতে। আমি 5 টেস্টের মধ্যে নোটস পড়াচ্ছি, সাথে এক্সট্রা ভাবে 15-20 মিনিট রাখবো হচ্ছে নোটসের টপিক নিয়ে আলোচনা করার জন্য। ওকে, এবং ট্রাই করব উইদিন 2 ঘন্টার মধ্যে শেষ করে দেওয়ার জন্য। তো আজকেও হচ্ছে আমরা প্রায় 130-40 পেজের মতো পড়ছি 5 টেস্টে। সো ইনশাল্লাহ এভাবে করে হচ্ছে যে আমরা আগাবো, হয়তোবা ক্লাস একটু বেশি থাকবে কিন্তু রেগুলার থাকবে। ওকে, সো এই আজকে আমাদের ক্লাস। কারো কোনো প্রশ্ন আছে? না ভাইয়া। ওকে, ঠিক আছে। আজকে পর্যন্ত হচ্ছে আমাদের ফ্রি ক্লাস থাকবে, এরপর থেকে আমাদের পেইড ব্যাচে যারা ছিল তাদের জন্য ক্লাস। আর আমি হচ্ছে যে গ্রুপে আস্তে আস্তে যেগুলা এই বছরের প্রশ্ন আসছে সেগুলো নিয়ে আলোচনা করব। তো ঠিক আছে, এই ইনশাল্লাহ দেখা হবে। আসসালামু আলাইকুম। So,